লাস্ট ক্লাসে আমি ডিসোলিউশনের ফরম্যাট দিয়েছিলাম, কি বলেছিলাম? ডিসোলিউশনের ফরম্যাটটা কেমন বলেছিলাম তুই মনে কর। বলেছিলাম যে ডিসোলিউশন করতে গেলে প্রথমে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ওপেন করতে হয়, এটা বলেছিলাম। প্রথমে তোমার রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ঠিক আছে? তারপর করতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বলেছিলাম এই কথাগুলো। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ঠিক আছে? যদি কখনো কখনো প্রয়োজন হয়, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করিস, কারণ এইগুলো ডিসোলিউশন তোর আগে করিস। মনোযোগ সহকারে শুনিস, মানে যদি মনোযোগ সহকারে না শুনিস অঙ্ক করতে গেলে অসুবিধাগুলো হবে। তোরা যখন অঙ্ক করাই, মানে যখন বোঝাই তখন মনোযোগ সহকারে শুনিস না, এই জন্য অঙ্ক করার সময় বিভিন্ন কোশ্চেন চলে আসে। আচ্ছা, তারপর করতে হবে পার্টনার্স লোন অ্যাকাউন্ট। কখন পার্টনার্স লোন অ্যাকাউন্ট খুলতে হবে? যদি পার্টনারের লোন থাকে। কথা বলছি মন দিয়ে শোন। ধর পার্টনার আছে অঙ্কে এ বি সি, এবার কখনো কখনো অঙ্কে থাকতে পারে এস লোন, বি লোন বা সি লোন, তখন পার্টনার লোন অ্যাকাউন্ট ওপেন করবে। যদি কখনো কখনো কোশ্চেন এরকম থাকতে পারে এ বি সি লোন নেই, লেখা আছে মিসেস এ, মানে বলতো মিসেস এ মানে কি? মানে যে পার্টনার এ ছিল এর বউয়ের থেকে লোন নেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমার লোন অ্যাকাউন্ট খোলার দরকার নেই। তাহলে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা। এই কোশ্চেনগুলো তৈরি হবে, স্যার আপনি তো লিখেছিলেন পার্টনার্স লোন অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে মিসেস এ ছিল আমি লোন অ্যাকাউন্ট খুলেছি, কি ভুল করেছি? অবশ্যই ভুল করেছিস। মিসেস এ তো আর পার্টনার না। এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো অনেক সময় কোশ্চেন তৈরি হবে। কি বললাম বোঝা যাচ্ছে তো? তার মানে বল বিজনেস করছে এ বি সি, মিসেস এ কি পার্টনার? তাহলে নিশ্চয়ই খুলতে হবে না। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। পার্টনার্স লোন খুলতে হতে পারে যদি থাকে কোশ্চেন। আর কি? ব্যাংক অ্যাকাউন্ট, তাই তো? ব্যাস, আর কিছু করতে হয় না। তার মানে একটা জিনিস মাথায় রাখ, ডিসোলিউশনে ব্যালেন্স শিট দরকার হয় না। কেন দরকার হয় না আগের দিন বলেছিলাম। ডিসোলিউশনে কেন ব্যালেন্স শিট করতে হয় এটা বলেছিলাম আগের দিন। ডিসোলিউশনে রিভ্যালুয়েশন হয় না, কেন রিভ্যালুয়েশন হয় না সেটা আগের দিন বলেছিলাম। রিয়ালাইজেশন হয়, ঠিক তো? এগুলো বলেছিলাম। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কেন কি হয় না, এই কোশ্চেনগুলো আমি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি এটাও বলেছিলাম যে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে কি আছে? সমস্ত অ্যাসেট আছে, সমস্ত অ্যাসেট আছে বলেছিলাম। আর এখানে সমস্ত লাইবিলিটি থাকে। লাইবিলিটি দ্যাট মিন্স থার্ড পার্টি লাইবিলিটি। সব লাইবিলিটি মানে থার্ড পার্টি লাইবিলিটি। থার্ড পার্টি লাইবিলিটি কাকে বলে? ক্রেডিটর, বিলস পেবেল, ব্যাংক ওভারড্রাফট, আউটসাইডার লোন, মানে ওই মিসেস এ। তাহলে এরকম টাইপের জিনিসগুলো আসবে। তার মানে কি বুঝলাম? স্যার এখানে সমস্ত অ্যাসেট আসবে, সানডি অ্যাসেট আসবে, এখানে সমস্ত লাইবিলিটি মানে থার্ড পার্টি লাইবিলিটি আসবে। কিন্তু আমরা যখন ব্যালেন্স শিট করতাম, ব্যালেন্স শিটে লাইবিলিটির ক্যাপিটাল থাকতো, তো ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাবে, বোঝা গেল? তারপর লাইবিলিটির কি থাকতো? জেনারেল রিজার্ভ থাকতো। জেনারেল রিজার্ভ থাকতো কোথায় যাবে? জেনারেল রিজার্ভ কোথায় যায়? পার্টনার্স ক্যাপিটালে যায়। লাইবিলিটির প্রফিট এন্ড লস থাকতো, কোথায় যাবে? পার্টনার্স ক্যাপিটালে যায়। অ্যাসেট সাইডে কি কি থাকতো বল? অ্যাসেট সাইডে থাকতো প্রফিট এন্ড লস এর লস থাকতো না? প্রফিট এন্ড লস থাকতো, কখনো কখনো অ্যাডভার্টাইজিং সাসপেন্স থাকতে পারে, কখনো কখনো প্রিলিমিনারি এক্সপেন্স থাকতে পারে। এইগুলো সব বিজনেসের লস। তো লস তো কি হয়? পার্টনারদের মধ্যে অ্যাডজাস্ট করতে হয়, মিটে গেল। স্যার পার্টনার মানে ব্যালেন্স শিটে না ক্যাশ ব্যাংক থাকতো। ক্যাশ ব্যাংক তো প্রতিটা অঙ্কে থাকে ব্যালেন্স শিট। তাহলে ক্যাশ ব্যাংক থাকলে কোথায় যাবে? ব্যাংক অ্যাকাউন্টে ডেবিটে বসে যাবে, টু ব্যালেন্স বিধি বলে। বোঝা যাচ্ছে তো? এই হতো, এইভাবে পোস্টিং হতো। তারপর বলেই তো যে এই অ্যাসেট গুলো পেয়েছি, এই টাকা পেয়ে গেছি, এই লাইবিলিটি পেমেন্ট, মানে এরকম বিভিন্ন জিনিস থাকতো। এই নিয়ে অঙ্ক করতাম, ব্যাস, আর কিছু ছিল না। এইবার দেখ, নোট বের কর, পিডিএফটা বের কর, তোরা সবাই। কোন জায়গাটা দেখবি বলতো? তাও বলছি কোন জায়গাটা দেখবি। দেখ লেখা ছিল ডিফারেন্স বিটুইন ফার্ম ডেট আর প্রাইভেট ডেট। লেখা ছিল, দেখ, ডিফারেন্স বিটুইন ফার্ম ডেট এন্ড প্রাইভেট ডেট লেখা ছিল না? ঠিক তারপরে বের কর, ফোনটা করে দিয়েছিলাম। ডিফারেন্স বিটুইন ফার্ম ডেট আর প্রাইভেট ডেটের যে ডিফারেন্স করেছিলাম না, তার নিচে দেখ, বের কর, তারপর আমি বলছি। বলবো? খুলতে পারবেন না, ঘুরিয়ে দে। পেয়েছিস তো? বলি এই বারবার বলছি, কিন্তু তোরা যদি বলে স্যার এই ডিসোলিউশন করছি, কোনো নোট কি দরকার আছে? আমি বলছি সেরকম ভাবে নোট করার দরকার নেই, কিন্তু এই যে ইম্পর্টেন্ট নোট আছে না, কটা পয়েন্ট, এই 7টা পয়েন্ট তোদের যদি মন চায়, বারবার বলছি তোদের যদি মন চায়, এটা টুকে রাখতে পারিস। ফার্স্ট পেজে ডিসোলিউশন করার ফার্স্ট পেজ টুকে রাখতে পারিস, কারণ এটা তুই পরীক্ষার আগের দিন যখন পরীক্ষা হলে যাবি, বা পরীক্ষা যখন দেওয়া আরম্ভ করবি, তার আগে 5-10 মিনিট এই নিয়মগুলো চোখ বুঝবি, ঠিক আছে তো? সব অঙ্ক পরীক্ষার আগে সব অঙ্ক দেখা সম্ভব হবে না, এই নিয়মগুলো মাথায় রাখবি। চল বলে দিচ্ছি একটা করে, মন দিয়ে শুনবি কি কি বলেছে।
ইন রিয়ালাইজেশন অ্যাকাউন্ট মানে বলছি প্রতিটার মানে, ইন রিয়ালাইজেশন অ্যাকাউন্ট উই ডেবিট অল অ্যাসেটস অ্যাপিয়ারিং ইন ব্যালেন্স শিট এট দেয়ার বুক ভ্যালু এক্সেপ্ট ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স। মানে বোঝা গেছে? সবার মানে বোঝা গেছে? আগের দিন যে ক্লাস করছে সবাই মানে বুঝে গেছে। ওখানে লেখা ছিল আমাদের যখন পরীক্ষায় কোশ্চেন দেবে, আমি আগের দিন বলেছিলাম আবার বলছি মনে করাচ্ছি, পরীক্ষায় যখন কোশ্চেন দেবে একটা ব্যালেন্স শিট দেবে, এই দিকে তো অ্যাসেট থাকে আর এই দিকে কি থাকে, লায়াবিলিটি থাকে। তো এই দিকে যত অ্যাসেট আছে, যত অ্যাসেট আছে সব অ্যাসেট কোথায় চলে যাবে, রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিট। আগের দিন বুঝিয়েছিলাম তো এটা। তো রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিট চলে যাবে। কি বলে আসবে? সমস্ত অ্যাসেটের নামগুলো আসবে, হ্যাঁ কি না? এগুলো মাথায় রাখলে ভুললে চলবে না। এইগুলো বেসিক জিনিস। এই জিনিসগুলো যদি কারোর অসুবিধা হতো তো অঙ্ক করাতে পারবে, তাই না? তার মানে কি লেখা আছে, ব্যালেন্স শিট যে তোকে কোশ্চেনে দিয়ে দেবে, যত অ্যাসেট আছে সমস্ত অ্যাসেট কোথায় চলে যাবে, রিয়ালাইজেশনের ডেবিট দিকে চলে যাবে এক্সেপ্ট ক্যাশ আর ব্যাংক। কেন যাবে না বলেছিলাম তো, ক্যাশ আর ব্যাংকটা কি হবে, এখানে লিখবো টু ব্যালেন্স বিডি। মনে করছে? বোঝা গেল? আমাকে বল বোঝা গেল, হ্যাঁ কি না? বোঝা গেছে? বোঝা গেলে বলবি। তাহলে এখানে কি লিখবো, সমস্ত অ্যাসেটের নাম না লিখে একবারে সানডি অ্যাসেট বলে দেবো। বলবো আমি এখনো ফিক্সড অ্যাসেট এখানে নাম পড়িনি, যখন পড়বো তখন বলবো, যখন পড়বো তখন। আমি এখন কোশ্চেনটা এরকমই করলাম, এখানে সমস্ত ব্যালেন্স শিটে অ্যাসেট সব অ্যাসেট আছে, সমস্ত অ্যাসেট নরমাল অ্যাসেট। স্যার অ্যাসেট বলতে কোন অ্যাসেট বলছো? দেখেন আমি তোকে বলছি, ট্যানজিবল অ্যাসেটস, ইনট্যানজিবল অ্যাসেটস, এই সমস্ত জিনিস আছে, ঠিক আছে? ট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেটস, তাই তো? তারপরে কারেন্ট অ্যাসেট, এইগুলো আছে। ও একটা অ্যাসেটের নাম বলে ফিক্টিসিয়াস, আমি এই অ্যাসেটটা এখন মাথায় আনলামই না, পরে আনবো, ঠিক আছে? তার মানে এটা কি করব, টু সানডি অ্যাসেটস। তার মানে এখানে কি বললাম, ব্যালেন্স শিটে আমাকে কোশ্চেন এমন দিয়েছে, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে কি কি আছে, সমস্ত ট্যানজিবল অ্যাসেট, মনে হচ্ছে তো, বিল্ডিং, প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফার্নিচার, এইগুলো। ইনট্যানজিবল, গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, ঠিক আছে তো? আর কারেন্ট অ্যাসেট, স্টক, ডেটার্স, বিল রিসিভেবল, এইগুলো। তো সমস্ত যত ট্যানজিবল, ইনট্যানজিবল, কারেন্ট অ্যাসেট সব এখানটায় নিয়ে নেব, শুধু ক্যাশ আর ব্যাংকটা নেব। কোথায় চলে যাবে, টু ব্যালেন্স বিডি। বোঝা গেল? আমি আর কিচ্ছু বলিনি, প্রথম পয়েন্ট এটা বলছি। মানে বোঝা গেল? মানে বোঝা গেল? বারবার বলছি মানেটা বুঝবি, না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, ইন রিয়ালাইজেশন অ্যাকাউন্ট উই ক্রেডিট অল লায়াবিলিটিস অ্যাপিয়ারিং ইন ব্যালেন্স শিট এট देयर বুক ভ্যালু। স্যার লাইনটার মানে কি বলেছে, এই যে ব্যালেন্স শিট আছে না, ব্যালেন্স শিট এখানে তো অনেক লায়াবিলিটি থাকে, এই সাইডে তো অনেক লায়াবিলিটি আছে, তো এই লায়াবিলিটি গুলো ক্রেডিট করব। স্যার লায়াবিলিটি বলতে কোন লায়াবিলিটি, এখানে কি কি লায়াবিলিটি থাকে জানিস তো? এখানে ক্যাপিটাল থাকে, আর ধর মোটামুটি লায়াবিলিটি আমি আর লিখলাম না, ক্যাপিটাল থাকে, আর পার্টনার থাকলে এ বি সি তিনজন পার্টনার, ক্যাপিটাল থাকে, জেনারেল রিজার্ভ থাকে, তারপর ক্রেডিটার্স থাকে, বিলস পেবেল, ব্যাংক ওভারড্রাফট, লোন, এগুলো থাকে। তো আমি লায়াবিলিটি বলতে কিছুক্ষণ আগে বললাম থার্ড পার্টি লায়াবিলিটি। কি লায়াবিলিটি বললাম? থার্ড পার্টি, মানে বাইরের লোক যেই টাকাটা পায়, বাইরের লোক। আমি তো 11 পড়ানোর সময় বুঝিয়েছিলাম যে লায়াবিলিটি কাকে বলে। দেখ, আমার ব্যালেন্স শিটে টোটাল যত টাকা অ্যাসেট আছে তার মধ্যে মালিকের কিছু টাকা থাকে আর বাইরের লোকের টাকা থাকে, বাইরের লোককে বলা হয় লায়াবিলিটি। তার মানে লায়াবিলিটি মানে বুঝতে কি কোন লায়াবিলিটি? হ্যাঁ স্যার বুঝতে পারছি, লায়াবিলিটি, ক্রেডিটার্স, বিল পেবেল, এইগুলো। তার মানে এটা কি করতে বলেছে স্যার? ক্রেডিট। কোথায় ক্রেডিট করব? কোন রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিট লিখব, এখানে লিখব বাই সানডি লায়াবিলিটিস। তার মানে দেখ, তোকে ক্লোজ করতে হবে প্রথমে অ্যাসেট গুলো, দেখ পুরো মুছে দিয়েছি, লায়াবিলিটি মুছে দিয়েছি, হয়েছে তো? এই দুটো পয়েন্ট বোঝা গেছে তো? এই দুটো পয়েন্ট বোঝা গেছে তো? কি বলেছে 2 নম্বর পয়েন্ট, একটু ভালো করে পড়ে নে একবার। বলছে ইনক্লুডিং ব্যাংক ওভারড্রাফট। আচ্ছা ব্যাংক ওভারড্রাফট লায়াবিলিটি তো, ব্যাংক ওভারড্রাফট লায়াবিলিটি, হ্যাঁ এখানে আমার কোশ্চেন থাকে, অনেকের কোশ্চেন থাকে, সেই কোশ্চেন আমি ক্লিয়ার করে দিচ্ছি। কেউ ব্যাংক ওভারড্রাফট লায়াবিলিটির মধ্যে দিতে পারে, আবার কেউ ব্যাংক ওভারড্রাফট বলতে পারে না স্যার কোশ্চেন তো ব্যাংক নেই বলে তো ব্যাংক ওভারড্রাফট আছে। ব্যাংক থাকলে কখনো ব্যাংক ওভারড্রাফট থাকবে? ব্যাংক থাকলে ব্যাংক ওভারড্রাফট থাকবে না। তাহলে তখন কি করবো, ব্যাংকের টু ব্যালেন্স বিডির জায়গায় হয়ে যাবে বাই ব্যালেন্স বিডি। ব্যাংক ওভারড্রাফট ক্যাশ বুক করেছিলি তো, করেছিলি না ক্যাশ বুক 11? তো বল দুটো পয়েন্ট বোঝা গেল তো? মানে কারণ আমি কেন এত ডিটেইলসে বলছি, যখন অঙ্ক করবি না দিদি আর কোনো অসুবিধাই হবে না। এই জিনিসগুলো বারবার আমাকে কোশ্চেন করে, স্যার ব্যাংক ওভারড্রাফট কোথায় বলছি, কোশ্চেন করে স্যার গুডউইল কোথায় বলবে, পেটেন্ট কোথায় বলবে, বারবার একই কোশ্চেন। কেন আমি এক কোশ্চেন দেব, একটার মধ্যে সব কোশ্চেন হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হলো কোনো কোশ্চেন থাকলে আমাকে করবি, এখন ক্লাসে করবি। 3 নম্বর বলেছে ইফ রিয়ালাইজড ভ্যালু। বল রিয়ালাইজড ভ্যালু মানে কি? এখানে কি লিখেছি, সানডি অ্যাসেট। বল এখানে সানডি অ্যাসেটের মধ্যে কয়েকটা অ্যাসেটের নাম বল না। ফার্নিচার বলতে থাক না, প্ল্যান্ট, মেশিনারি, ল্যান্ড এন্ড বিল্ডিং, গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, আর কি হতে পারে, আর কি হতে পারে, স্টক, ডেটার্স, বিল রিসিভেবল, আর কি বলবো, কত হতে পারে যত সানডি অ্যাসেট। তো এই অ্যাসেটগুলো তো বেচবো, বেচলে কি বলে, রিয়ালাইজড ভ্যালু। এখানে তাই বলেছে, বলছে ইফ রিয়ালাইজড ভ্যালু অফ এনি অ্যাসেট ইজ নট গিভেন ইন কোশ্চেন। ধর এখানে অনেকগুলো অ্যাসেট, আমি আগের দিনও বলছিলাম এখানে অনেকগুলো অ্যাসেট আছে,
সেই অ্যাসেট গুলো ধর, এখানে অনেকগুলো অ্যাসেট বললাম, ধর সাপোজ ধর দুটো অ্যাসেটের নাম বলছি, ব্যালেন্স শিটে অ্যাসেট, তো ব্যালেন্স শিটে যত অ্যাসেট থাকে সব অ্যাসেটটা এখানে ধরে বসাবো। ধর কোন অ্যাসেট কত টাকায় বেচেছি সেটা বলে দিয়েছে, পার্টিকুলার একটা অ্যাসেটের নাম বলেনি এই অ্যাসেটটা কত টাকায় বেচেছে। কোশ্চেন বোঝা গেল কি বললাম? পরীক্ষায় কোশ্চেন থাকবে, একদম প্রথম পেজেই যখন অঙ্ক করবো দেখবি লেখা আছে, এরকম লেখা আছে। ধর এখানে 5টা অ্যাসেট আছে, 5টা অ্যাসেটের নাম বললাম, প্ল্যান্ট আছে, স্টক আছে, ডেটার্স আছে, ফার্নিচার আছে, গুডউইল আছে। সমস্ত অ্যাসেট কত টাকায় বেচেছে বলে দিয়েছি, কিন্তু ফার্নিচার কথা বলেইনি কত টাকায় বেচেছে। বলো কি করবো আমি এখানে? তাহলে কি ফার্নিচার বেচতে পারিনি? সেক্ষেত্রে আমি কি করব, তখন আমার কি করার আছে বললাম, বোঝা গেল? এটাই লেখা আছে এখানে কি করব। বলেছে if realized value of any asset is not given in question, we assume it has been realized at its nil value। মানে বোঝা গেল কি বলেছে? ইংলিশে মানে বুঝতে পেরেছিস? এখানে ধর সাপোজ আমার কোশ্চেনে 5টা অ্যাসেট আছে, 5টা অ্যাসেট এখানে লিখলাম, 4টে অ্যাসেট কত টাকায় বেচেছে বলে দিয়েছে। স্যার যে অ্যাসেট গুলো বেচেছে কি করব? এখানে কো বাই ব্যাংক, কি লিখতাম তো বাই ব্যাংক, যে এই অ্যাসেট গুলো বেচেছে তার নাম দিয়ে লিখে দেবো এই টাকায় বেচেছে। কিন্তু একটা অ্যাসেটের নাম ধর ফার্নিচার, কিন্তু ফার্নিচার কত টাকায় বেচেছে বলেইনি স্যার, তার মানে নিশ্চয়ই বেচতে পারেনি, কোনো পার্টনার নিয়ে গেছে সেটাও বলেনি, তার মানে কিছুই বলেনি। তার মানে মনে করবো বেচে কোনো টাকায় পয়সা পাওয়া যায়। বোঝা গেল? এই কোশ্চেন থাকবে, এটা অনেকে ভুল করে। বললাম বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছিস। না ওটার কোনো এন্ট্রি হবে না, এখানে যেমন নর্মাল ফার্নিচার লিখবো, এখানে কিছু এন্ট্রি হবে। মনে করছি ফার্নিচার বেচে কিছু পাওয়াই গেল না, ফার্নিচারের ভ্যালুই নেই, কেউ কিনতেই চাইছে না ফার্নিচার। সবচেয়ে বড় কথা, যখন অপশন ডাকা হয়েছে ফার্নিচার যেন আমরা কেউ কিনবো না, এর তো কোনো ভ্যালুই পাওয়া যাচ্ছে না। মানে বুঝতে পারছিস? ধর একটা চেয়ার পড়ে আছে, দেখা গেলো চেয়ারে বসতে আছে, চেয়ার ভেঙে গেছে, মানে বুঝতে এরকম চেয়ার তো কেউ নেবে না, কোনো পার্টনার কি নিয়ে যাবে? এটা কেউ নেবে না। ও তখন কি করবে? এই সমস্ত রাস্তা দিয়ে যাবে, নোংরা জায়গা থাকে, চেয়ারটা ছুঁড়ে ফেলে দেবে। গল্পটা বুঝতে পারিস তো? এটা মাথায় রাখবি। হ্যাঁ, তবে একটা কিছু কিছু বইতে আমি দেখেছি কি করেছে, ওর বইতে যে অ্যাজাম্পশন করেছে, অ্যাজাম্পশন আমার কোনো লজিক লাগেনি, সেই লজিকটা কি বলেছে, বলছে কোনো অ্যাসেট বেচে কত টাকা পাওয়া যায় যদি কোশ্চেনে বলে না দেয়, মনে করো যেই ভ্যালু ছিল সেই ভ্যালুই পেয়ে গেছে। এটা আমার খুব একটা মানে আমার লজিক লাগেনি, ব্যাপারটা কোনো লজিকই লাগেনি, আমি খুঁজে পাইনি। ঠিক আছে, কোনো অঙ্কে করেছে, কোনো অঙ্কে করেনি, এটা পুরোপুরি যে করেছে সেটা অ্যাজাম্পশন বেস করেছে, ও অ্যাজিউম করেছে যে মনে করছে বুক ভ্যালুটাই পাওয়া গেছে, কিন্তু এই অ্যাজাম্পশনে আমার কোনো মানে খুঁজে পাইনি। ঠিক আছে, আমি একটা অঙ্ক হয়তো করেইছি এরকম, কিন্তু আমি ওই পার্টিকুলার সেই বইয়ে দেখেছিলাম ওরা অ্যাজাম্পশন করেছেন তাই করেছিলাম, কিন্তু বাট এটা লজিক না, লজিক যেটা বললাম এখন সেটা লজিক। বুঝা গেল লজিকটা কি বললাম? আচ্ছা, 4 নম্বর কি বলেছে, এখন প্রশ্ন হতে পারে তোদের মনে, স্যার এখানে অনেকগুলো লাইব্রেরি আছে তাই না, সানডে লাইব্রেরি, অনেকগুলো লাইব্রেরি, ধরুন এখানে 3টে লাইব্রেরির নাম বলছি, ক্রেডিটার্স, বিলস পেবল, আউটস্ট্যান্ডিং স্যালারি। ক্রেডিটার্স কত টাকা পেমেন্ট করব বলে দিয়েছি, তো ক্রেডিটার্স পেমেন্ট করলে লাইব্রেরি এখানে পেমেন্ট করলে কোন দিক হবে? নিশ্চয়ই এই দিক হবে, টু ব্যাংক বলে দিয়েছে, ক্রেডিটার্সকে কত পেমেন্ট করব বলে দিয়েছে, বিলস পেবল কত পেমেন্ট করব এটাও বলে দিয়েছে, কিন্তু আউটস্ট্যান্ডিং স্যালারিও তো পেমেন্ট করতে হবে বলেনি, তাহলে কি করব? বলতে পারবি এটা থেকে? হ্যাঁ, কি করব? লাইব্রেরির ক্ষেত্রে নিয়ম কি জানিস? লাইব্রেরির ক্ষেত্রে এটা তোকে অ্যাজাম্পশন কোনদিন বলবে না, তোকে অ্যাজাম্পশন করতেই হবে পেমেন্ট করেছি, কিন্তু অ্যাসেটের ক্ষেত্রে কিন্তু এরকম অ্যাজাম্পশন করবো না, বেঁচে দিয়েছি। বুঝতে পারলি? নর্মাল ব্যাপার। আরে তুই তো দোকান বন্ধ করছিস, তোর কাছে কেউ টাকা পায়, তার টাকাও তোকে শোধ করতে হবে কি হবে না? অবশ্যই শোধ করতে হবে, এখানে কোনো ছাড়াছাড়ি সিন নেই, অবশ্যই শোধ করতে হবে। অনেক কোশ্চেনে বলে দেবে না, বলেই দেবে না ক্রেডিটার্সকে, কোশ্চেনে এমন কিছু অঙ্ক বেরিয়েছে দেখি বলেইনি ক্রেডিটার্সকে কত টাকা পেমেন্ট করেছি, বলেইনি বিল পেমেন্ট কত পেমেন্ট করেছি, বলেনি ব্যাংক লোন কত পেমেন্ট করেছি, কিচ্ছু বলেনি, আমি অ্যাজাম্পশন করে পেমেন্ট করে দিয়েছি। করতেই হবে, লোনটা পেমেন্ট করতেই হবে লাইব্রেরি। আরে তুই তো লাইব্রেরিতে পেমেন্ট না করে তুই মালিকটা টাকা নিতে পারে কখনো? তোর কাছে কেউ টাকা পায়, তার টাকাকে না শোধ করে ব্যবসার মালিক কি করে টাকা নেবে? আমি একটা দোকান বন্ধ করব, কিন্তু দোকান যখনই বন্ধ করব যারা টাকা পায় তারা চলে আসবে, তা তাদের টাকা না দিয়ে কি দোকানের টাকা আমি বাড়ি নিয়ে যেতে পারবো? হবে কখনো? লজিক ভাবতে হবে। তাহলে বোঝা গেল কি বললাম? হয়ে গেল 4টে, হয়ে গেল 5 নম্বর। আচ্ছা, আনরেকর্ডেড অ্যাসেট আমরা তো অ্যাডমিশন রিটায়ারমেন্ট বহু পড়েছি, আনরেকর্ডেড অ্যাসেট, আনরেকর্ডেড লাইবিলিটি। আচ্ছা, আনরেকর্ডেড অ্যাসেট মানে জানিস তো? বলতে পারবি? আরে এতগুলো অঙ্ক করলাম, বল না আনরেকর্ডেড মানে কি? আনরেকর্ড মানে কি? যে সমস্ত অ্যাসেট রেকর্ড করা হয়নি। সাপোজ ধর আমি তোকে বলছি আমি একটা ফার্নিচার কিনেছি, আমি একটা কাঠের সুন্দর একটা ফার্নিচার, এই দোকানে যাই ফার্নিচার কিনেছি, তা ফার্নিচার কিনলে তো আমার রেকর্ড করা উচিত, কিন্তু আমাদের যে কোম্পানি যে অ্যাকাউন্টেন্ট ছিল রেকর্ডই করেনি। আর রেকর্ড করলে কোথায় দেখতে পারি? ব্যালেন্স শিটে অ্যাসেটে দেখতে পারি।
এটাকে বলা হয় আনরেকর্ডেড। বুঝতে পারলি আনরেকর্ডেড কাকে বলে? আমরা অনেকগুলো অঙ্ক করেছি অ্যাডমিশন রিটায়ারমেন্টে, অনেক লেখা থাকতো দেখি ইনভেস্টমেন্ট লেখা থাকতো, বলছে একটা ইনভেস্টমেন্ট করেছি বাট রেকর্ডই নেই, তো এটাকে বলা হয় আনরেকর্ডেড অ্যাসেট। ঠিক আছে তো? আনরেকর্ডেড লাইবিলিটি কোনটা? ধর আমার কাছে কেউ টাকা পায় অথচ বইতে রেকর্ডই করা নেই, এটাকে বলে আনরেকর্ডেড লাইবিলিটি। কি বলেছে? এবার ভাব, আমি একটা যে উদাহরণ বলছিলাম সেই উদাহরণটা একটা ফার্নিচার কিনেছি, ধর 5,000 টাকা দিয়ে একটা ফার্নিচার কিনেছি, যেই ফার্নিচারটা বইতে রেকর্ড করিনি, তাহলে এটা কি বলতে পারি? স্যার আনরেকর্ডেড ফার্নিচার। কিন্তু যখন দোকান তালা লাগাবো তাহলে ওই ফার্নিচারটা কি রেখে দেবো দোকানে? ফার্নিচারটা বেচে দেবো, বেচে দেবো তো, বেচে দিলে টাকা পাবো, বেচে দিলে টাকা পাবো। স্যার 5,000 টাকা বলতে কত পেয়েছি? 4,000 টাকা পেয়েছি, তাহলে পুরো টাকাই তো আমার লাভ। ভাবতে হবে, এখানে অনেক কোশ্চেন আছে, ভাবতে হবে আমার কাছে 5,000 টাকার ফার্নিচার ছিল, যেই ফার্নিচার আমার বইতে রেকর্ড করা নেই, কিন্তু দোকানটা যখন বেচে দিচ্ছি, মানে দোকানটা যখন বন্ধ করেছি, ওই 5,000 টাকার ফার্নিচার মার্কেটে বেচে দেবো, বেচে 4,000 টাকা পেলাম, তো 4,000 টাকা তো পুরোটাই লাভ। আগে কি করতাম? অ্যাসেট গুলো এখানে লিখতাম, টু সানডি অ্যাসেট লিখতাম। এই সানডি অ্যাসেটের মধ্যে কি আনরেকর্ডেড অ্যাসেট লিখতে পারি? আরে বল, এই জায়গাটা না বলতে বুঝতে পারবি না। সানডি এর মধ্যে আনরেকর্ডেড অ্যাসেট লিখতে পারি না। আনরেকর্ডেড অ্যাসেট কি ব্যালেন্স শিটে আছে? তো ব্যালেন্স এই অ্যাসেট গুলোই তো সানডি অ্যাসেট, তাহলে কখন লিখতে পারি এখানে আনরেকর্ডেড অ্যাসেট? না। তার মানে 5,000 টাকা কোনো এন্ট্রি হলো না। এন্ট্রি হবে কোনটা? বেচে যত টাকা পেয়েছি। এই কোশ্চেন গুলো মাথার মধ্যে ঢোকাতে হবে, নিজের মধ্যে কোশ্চেন তৈরি করতে হবে, কেন হচ্ছে কেন হচ্ছে না। বোঝা গেল কি বললাম? এরকম ধর আনরেকর্ডেড লাইবিলিটি, ধর পুরো লাস্টে দেখলাম আমার কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট, ধর কোনো একজন এমপ্লয়ি 5,000 টাকা স্যালারি পেত, ওই টাকাটা পেমেন্ট করতে পারিনি, তো পেমেন্ট করতে পারেনি মানে লাইবিলিটি সাইড দেখানো যে ছিল আউটস্ট্যান্ডিং স্যালারি, ও তো দেখায়নি, তো এই লাইবিলিটি পরবর্তী সময় পেমেন্ট করবে, কিন্তু ওই আনরেকর্ডেড লাইবিলিটি কি সানডে লাইবিলিটি থাকবে? কোনোদিন থাকবে, কিন্তু পেমেন্ট করবে। বোঝা যাচ্ছে কি বললাম? এখানে এই কথাটা বলেছে, ভালো করে শুনবি, কথা বলে মন দিয়ে শুনবি। বলছে unrecorded liability or unrecorded asset are those liabilities or those assets which do not appear in the balance sheet। দুটো বোঝানোর কিছু নেই। আনরেকর্ডেড অ্যাসেট আর আনরেকর্ডেড লাইবিলিটি কাকে বলে? যেইগুলো, যেই সমস্ত অ্যাসেট, যেই সমস্ত লাইবিলিটি ব্যালেন্স শিটে রেকর্ড করা নেই। আচ্ছা তোরা ভাব না, আনরেকর্ড মানে কি? যেটা রেকর্ড করা নেই, তাই রেকর্ড করা থাকলে তো এই যে ব্যালেন্স শিটে যেগুলো দেখতে পাস তাকে বলে রেকর্ডেড, আর ব্যালেন্স শিটে যেগুলো দেখতে পারিস না সেগুলো তো আনরেকর্ডেড। ঠিক আছে? Just before dissolution of the firm, such liabilities or assets are not credited or debited to the realization account, but they are paid or realized as per instruction given in question। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে এবং আমি যেটা বোঝালাম সেটাই বলেছি। বলছে যদি কোনো কোশ্চেন যদি তোমার আনরেকর্ডেড অ্যাসেট বা আনরেকর্ডেড লাইবিলিটি থাকে, তুমি কখনোই ব্যালেন্স শিটে দেখতে পারবে না। আর ব্যালেন্স শিট যদি দেখতে না পারো, তাহলে নিশ্চয়ই সেই আনরেকর্ডেড অ্যাসেট আর আনরেকর্ডেড লাইবিলিটি ব্যালেন্স রিয়ালাইজেশন অ্যাকাউন্টে আসবে না। হ্যাঁ, তবে এই আনরেকর্ডেড অ্যাসেট বেচে যদি কোনো টাকা পায় তাহলে সেটা রিয়ালাইজেশনে আসবে, আনরেকর্ডেড লাইবিলিটি পেমেন্ট করে সেটা রিয়ালাইজেশনে আসবে। এটা বলেছে, লাইনের মানে বুঝতে হবে। এইগুলোই অঙ্কে থাকে, এইগুলোই অঙ্কে থাকবে। আর এইগুলো তো আমাদের তার সিবিএসসি বা আইএসসি বলে এরকম টাইপেরই অঙ্ক থাকতো, বড় বড় অঙ্ক থাকতো জিনিসগুলো। 6 নম্বর পয়েন্ট বলেছে, হ্যাঁ এটা খুব ভালো পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। এনি প্রভিশন, নাম তো শুনেছিস প্রভিশন, নাম নতুন করে বলতে হবে স্যার। প্রভিশন মানে আরে ডেটাস থেকে লেখা থাকতো প্রভিশন ফর ডাউটফুল ডেট, ডেটাস থেকে লেস থাকতো না প্রভিশন ফর ডাউটফুল ডেট। অ্যাডমিশন করার সময় থাকতো কি থাকতো না? অ্যাডমিশনে যখন ব্যালেন্স শিটে অ্যাসেট থাকতো, ডেটাস, তার থেকে লেখা থাকতো না প্রভিশন লেস প্রভিশন ফর ডাউটফুল ডেট। বুঝা গেল? তারপর কি বলেছে? আর বলেছে রিজার্ভ, ব্যালেন্স শিটে লাইবিলিটি থাকতো না রিজার্ভ, জেনারেল রিজার্ভ থাকতো না। আচ্ছা, ফান্ড, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড থাকতো না। তার মানে এই আইটেমগুলো কোথায় যাবে এটাও বলে দিয়েছি। বলছে created on specific assets are credited to realization account but they are not paid because they are not the liability of the firm। মানে বোঝাবো, এখানে মানে বোঝাবো, একটা একটা করে মানে বোঝাচ্ছি, মন দিয়ে শুনুন। যেমন ধর বলছি প্রভিশন ফর ব্যাড ডেট, ঠিক আছে? এই প্রভিশন ফর ব্যাড ডেট কেন তৈরি করা হয়? পার্টিকুলার একটা অ্যাসেটের জন্যই তৈরি করা হয়, ইয়েস অর নো? প্রভিশন ফর ব্যাড ডেট কার জন্য তৈরি করা হয় বল? ডেটার্সের জন্য। কারণ পরের বছর আমার কোনো কাস্টমার টাকা মেরে দিতে পারে, তার জন্য আমি আগে থেকে টাকাটা সরিয়ে দিই, তো নিশ্চয়ই কোনো ডেটার্সের জন্যই তৈরি করা হয় প্রভিশন ফর ব্যাড ডেট। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড কাদের জন্য তৈরি করা হয়? ইনভেস্টমেন্টের জন্য, তাই তো? বোঝা যাচ্ছে তো? তা এরকমই জিনিস, তার মানে এই দুটো জিনিস, অর্থাৎ যেইগুলো, যে সমস্ত লাইবিলিটি অ্যাসেট রিলেটেড, কি বললাম, যে সমস্ত লাইবিলিটি ক্রিয়েট করেছি অ্যাসেটের জন্য, সেইগুলো রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিটে আসবে।
আমি আবার বলছি মন দিয়ে শোন, অনেক কথা আছে এখানে, কোশ্চেন গুলো খুব এইগুলোই অনেকে ডাউট তৈরি হয়, এই পার্টিকুলার এই পয়েন্টটাই প্রচুর ডাউট তৈরি হয়, ঠিক আছে। এখানে লাইবিলিটি সাইডে থাকবে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, থাকবে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। আচ্ছা, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড তো অ্যাসেটের জন্য তৈরি করা হয়, অ্যাসেটটার নাম কি, ইনভেস্টমেন্টের জন্য তৈরি করা হয়। কিন্তু ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড কোন অ্যাসেটের জন্য তৈরি করা হয় বলতে পারবি? স্যার কোন অ্যাসেটের জন্য তৈরি করা হয়, তাহলে এটা কখনোই রিয়ালাইজেশনে আসবে না। এখানে এই লাইনটার মানে বলেছে যদি কোনো অ্যাসেটের জন্য যদি লাইবিলিটি তৈরি করো তাহলে সেটা রিয়ালাইজেশনে আসবে। জেনারেলি যা কোন অ্যাসেটের জন্য তৈরি করছি, স্যার কোনো অ্যাসেটের জন্য, তাহলে এটা কখনো রিয়ালাইজেশনে আসবে না। কারণ বুঝতে হবে। এখন তোর মনে প্রশ্ন হতে পারে স্যার কি বলবো, এটা তো আপনি উচিত করেননি, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড এখানে নিচ্ছেন কিন্তু ওয়ার্কসম্যান নিচ্ছেন না, জেনারেলি নিচ্ছেন না কেন? কারণটা কি? কারণটা এটা বোঝা গেল। কারণটা কি, কোনো অ্যাসেটের জন্য যদি লাইবিলিটি ক্রিয়েট করো তাহলে এখানে আসবে, বোঝা গেল কি বললাম? এখানে এটা বলছে, মানে বল এই কোশ্চেনগুলি তৈরি হয়, আমি দেখেছি, আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি কি ভুল করে, এই জিনিসগুলো গিয়েই ভুল করে, এই জায়গাগুলো প্রচুর ভুল করে। তাহলে কি বললাম বোঝা গেল তো? তাহলে ধর এখানে লিখলাম, সাপোজ ধর এখানে আইএফএফ আছে, মানে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, এটা নিশ্চয়ই অ্যাসেটের জন্য তৈরি করা হয়েছে, তাহলে এটা কোথায় বসবে? রিয়ালাইজেশন অ্যাকাউন্টে কে। তাহলে এখানে লিখবো, কি রে বুঝতে পারছিস তো? আইএফএফ আর প্রভিশন ফর ব্যাড ডেট, এখানে লিখবো বাই প্রভিশন ফর ব্যাড ডেট। লাইবিলিটি বলছে এটাকে পেমেন্ট করতে হবে না, বলছে এটাকে পেমেন্ট করতে হবে না। স্যার কেন পেমেন্ট করতে হবে না? লাইন লিখে যখন পড়, ভালো করে পড়, পড়লে বুঝতে পারবি। বলছে যে দে আর পেড অর রিয়ালাইজড, না কোথায় গেল নিচে, এক মিনিট, বিকজ দে আর নট লাইবিলিটি অফ দ্য ফার্ম, এটা কোম্পানি লাইবিলিটি নয়, কোম্পানি লাইবিলিটি না, আমি জাস্ট লাইবিলিটি ক্রিয়েট করেছি, কেন? পার্টিকুলার অ্যাসেটের জন্য। তাই এর জন্য কখনোই এখানে টু ব্যাংক বলে আইএফএফ লিখবো না, এরকম আসবে, এরকম জিনিসগুলো আসবে, বোঝা যাচ্ছে তো কি বললাম? মাথায় রাখতে হবে। স্যার তাহলে আপনি বলুন ওয়ার্কসম্যান কম্পেনসেশন কি হবে? আমি একটা অঙ্ক করাচ্ছি, পুরো পার্টিকুলার ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডের ট্রিটমেন্টই করা, ওখানে অ্যান্সার পেয়ে যাবো, বোঝা যাচ্ছে? অ্যাকচুয়ালি জেনারেলি তোরা তো করেছিস, স্যার ওয়ার্কসম্যান কম্পেনসেশন কি করবো? আরে অ্যাডমিশনে যা ট্রিটমেন্ট এখানে তাই হবে, রিটায়ারমেন্টে যা করি এখানে তাই হবে, নতুন কিছু হবে না, বোঝা গেল? আর কি আছে এই এখানে एग्जांपल में प्रोविजन फॉर डाउटफुल डेट, इन्वेस्टमेंट फ्लक्चुएशन फंड, प्रोविजन फॉर डेप्रिसिएशन এসব বলেছে। আচ্ছা বলতো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কার জন্য তৈরি করা হয়? অ্যাসেটের জন্য, তার মানে সেক্ষেত্রে নিচে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন এখানে আসতে পারে। 7 নম্বর বলেছে ইফ এনি অ্যাসেট ইজ টেকেন ওভার বাই এনি লায়াবিলিটি ইন ফুল সেটেলমেন্ট অফ देयर ক্লেম। আগের দিন লাস্ট ক্লাসে বলেছিলাম কি বলেছিলাম মনে করার চেষ্টা কর। আমার ব্যালেন্স শিটে অ্যাসেট আছে স্টক, আর ব্যালেন্স শিটে লায়াবিলিটিতে আছে ধর ক্রেডিটার্স। আমাদের যখন দোকান বন্ধ করে দেবো ক্রেডিটার্সও টাকা দিতে আসবে, তো ধর ক্রেডিটার্সটা আসলো, ও দেখলো দোকানে প্রচুর স্টক আছে, ক্রেডিটার্সটা কি বললো ঠিক আছে তোমাদের টাকা দিতে হবে, তোমার স্টকগুলো আমি নিয়ে চলে যাচ্ছি, মিটে গেল ঝামেলা। তাহলে আর কোনো এন্ট্রি করতে হবে, বোঝা গেল? বলেছিলাম তো আগের দিন, বলেছিলাম তো স্যার এখানে স্টক, এইদিকে ক্রেডিটার্স, আর কোনো এন্ট্রি হবে না, বোঝা গেল তো? এটা মাথায় রাখতে হবে এগুলো, ঠিক আছে? আর একটা ট্রিটমেন্ট বলে দিচ্ছি, মন দিয়ে শুনবি। আমার কোম্পানিতে আনরেকর্ডেড লায়াবিলিটিও ছিল, আবার আনরেকর্ডেড অ্যাসেটও ছিল। আনরেকর্ডেড লায়াবিলিটি বলছে আমি তোমাদের আনরেকর্ডেড অ্যাসেট দিয়ে দিচ্ছি, শুনবি? আমার কোম্পানি, মন দিয়ে শোন, আমার কোম্পানির কি ফোন এসছে তো, আমার কোম্পানির শোন, আমার কোম্পানিতে কিছু আনরেকর্ডেড লায়াবিলিটিও আছে, আবার আনরেকর্ডেড অ্যাসেটও আছে। আমার কোম্পানি যারা আনরেকর্ডেড লায়াবিলিটি, ওরা বলছে কি তোমাদের আনরেকর্ডেড অ্যাসেট আমি নিই। তাহলে আমি বলি পার্টিকুলার এর জন্য কোনো ট্রিটমেন্ট হবে না। তুই আনরেকর্ডেড অ্যাসেট, আনরেকর্ডেড লায়াবিলিটি কোন জায়গায় পোস্টিং হয়েছে? কোন জায়গায় পোস্টিং হয় না। কোনটার পোস্টিং হয়? স্যার আনরেকর্ডেড অ্যাসেট বেচে দিয়ে কোনো টাকা পাওয়া যায়, আনরেকর্ডেড লায়াবিলিটি পেমেন্ট করে দিয়ে কোনো টাকা পাওয়া যায়। তো ওরা তো বলেছে আমরা নিজের মধ্যে সেটআপ করে নেব, কোনো এন্ট্রি হবে না। খুব ভালো এন্ট্রি বললাম, খুব ভালো এন্ট্রি বললাম, খুব রেয়ার আসে অঙ্কে, রেয়ার অঙ্কে আসে, এটা পাওয়াই যায় এন্ট্রি, হয়তো তোর বইতেও নেই, আমি বলে দিলাম তো, দেখা গেল পরীক্ষা চলে আসতে পারে, রেয়ার এন্ট্রি তো পরীক্ষা আসতে পারে। কি বলেছে এখানে? কিছু বলেছে? বলছে ইফ এনি অ্যাসেট ইজ টেকেন ওভার, বলে দিলাম হয়ে গেল। তাহলে হয়ে গেল, বোঝা গেল তো অবধি? এবার আমরা ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডের অঙ্ক করব, ঠিক আছে? মানে তোদের কত পার্সেন্ট শিখিয়ে দিলাম আমি বলে দিচ্ছি। রিজলিউশন মোটামুটি এখনো পর্যন্ত যা বুঝিয়ে দিয়েছি, একটা অঙ্ক করানোর পর, একটা অঙ্ক করেছিস তো নিশ্চয়ই? একটা অঙ্ক করেছিস, ফার্স্ট ভিডিওতে ছিল, একটা অঙ্ক করেছিস। তা আমি বলে দিলাম এখন যে কোনো রিজলিউশন অঙ্ক দিলে তোরা মোটামুটি যে কোনো অঙ্কই পেয়ে যাবে,
সলভেন্ট আমি যে এখনো পর্যন্ত যে নিয়ম শেখাচ্ছি, ডিসোলিউশন দু রকমের হয়, একটা সলভেন্ট হয়, একটা ইনসলভেন্ট। সলভেন্ট মানে বলেছিলাম তো, সলভেন্ট মানে কি, মানে যে টাকা দিতে পারে। 11 শিখিয়েছিলাম সলভেন্ট কাকে বলে, ইনসলভেন্ট কাকে বলে। ইনসলভেন্ট মানে কি, দেউলিয়া, যে টাকাই দিতে পারবে না। আমি দেউলিয়ার অঙ্ক করাইনি, মানে ইনসলভেন্ট অঙ্ক করাইনি, সব সলভেন্টের যা অঙ্ক করেছি, আর আমি আজকে যা যা নোট বলে দিলাম 90% অঙ্ক হয়ে গেছে। 90% অঙ্ক পেরিয়ে যাবে, সব অঙ্ক পেরিয়ে যাবে, একটা অঙ্ক আটকাবে না, একটাও অঙ্ক আটকাবে না। ঠিক আছে, কেন আটকাবে না? এই থিওরি গুলো মন দিয়ে শুনতে হবে, যে থিওরি মন দিয়ে শুনবে সেই অঙ্ক আটকাবে না, আর যে থিওরি বুঝবে না, না বুঝে ডাইরেক্ট অঙ্কে যাবে, তার অঙ্কই আটকাবে। ঠিক আছে, কেননা সব অঙ্ক তো করানো সম্ভব হবে না। পর ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডের অঙ্কগুলো পড়। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডের অঙ্কগুলো পড়। ঠিক আছে, আমি বললাম না, পরে বলবো। ধর তোদের বোঝার সুবিধার জন্য করে দিচ্ছি। ধর একটা ব্যালেন্স শিট দিয়েছে, ব্যালেন্স শিটে ধর পার্টনার ছিল, মানে ক্যাপিটাল x আর y এই ছিল, রেশিও ছিল, এটা ব্যালেন্স শিট তো, রেশিও ছিল কত, 3:2। তোদের করতে হবে না, আমি তোদের বোঝার জন্য টোকাচ্ছি। 3:2। তো বল দেখি, প্রীতি বল দেখি, ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড ব্যালেন্স শিটে কোন দিকে থাকে, কোন দিকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, এরম হার লাইবিলিটি বল, লাইবিলিটি সাইডে লিখতে হবে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। কত টাকা? ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা, এটা বলে 75। আর কিছু বলেনি, অ্যাডজাস্টমেন্টে কি বলেছে কোনটা বের করে কোশ্চেনটা পড়, তাহলে তোদেরও বুঝতে সুবিধা হবে। বলছে দেয়ার ওয়াজ নো লাইবিলিটি। শুনেছিস কি বললাম? কোশ্চেনটা সামনে রাখ, খোল, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এই জন্যই বলছি তোরা কোশ্চেন সামনে খোল, তোদের বুঝতে সুবিধা হবে। এক নম্বর পয়েন্টটা বলছি, অ্যাডজাস্টমেন্ট কি বলেছে বল? অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? দেয়ার ওয়াজ নো লাইবিলিটি। শোন, এদিক তাকা, বোর্ডের দিকে তাকা। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, এক্স আর ওয়াই দুজন পার্টনার মিলে কত টাকার ফান্ড তৈরি করেছিল? ৭৫,০০০ টাকা। যে কোনো ক্ষতি হলে সেই ক্ষতিটা এখান থেকে মিটিয়ে দেবে, তাই তো? কিন্তু পরবর্তী সময় দেখা গেল ওয়ার্কাররা কেউ ক্লেম করেনি। আমরা অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে যদি এটা থাকতো, এন্ট্রি কি করতাম বল? অ্যাডমিশন রিটায়ারমেন্ট করা হয়ে গেছে, তো এইটা এন্ট্রি বল। অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে কি করতাম? ডিসোলিউশন তোরা শিখিস, বলতে পারবি পার্টনারদের মধ্যে ভাগ করে দিতাম। দেখ না, ৭৫,০০০ টাকা কারা তৈরি করেছিল বল? কারা তৈরি করেছিল? দুজন পার্টনার তৈরি করেছিল। এই টাকাটা কেন তৈরি করেছিল? ওয়ার্কারদের যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিটা এই ৭৫,০০০ টাকা থেকে দিয়ে দেবে। তাহলে তো কোনো কেউ ক্লেমই করেনি, তাহলে টাকাটা কারা পাবে? পার্টনাররা পাবে, তাই তো? পার্টনাররা পাবে। তাহলে পার্ট কি বল, কি বলছিস বল? কারা পাবে? টাকাটা কারা পাবে? আরে পার্টনাররাই পাবে, কেউ তো ক্লেম করেনি, টাকাটা পার্টনাররা পাবে। তাহলে পার্টনাররা পেলে ওয়ার্কসম্যান এই ফান্ডটা তো মানে যারা স্যালারি পায় সেই পিএফ তো এটা ভুলে গেছি বলতে। আচ্ছা, ঠিক আছে তো? ও হ্যাঁ, ঠিক। তাহলে ৭৫,০০০ টাকাটা কারা পাবে? পার্টনাররা পাবে। তাহলে পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? তুই ধর পার্টনার্স ক্যাপিটালে যাবে, আর কোথাও যাবে না, এটা বুঝতে পারবি। ধর এক্স পার্টনার আর ওয়াই পার্টনার, ক্রেডিটে বসবে, এখানে কি লিখবো? বাই ডব্লিউসিএ। বলার দরকার নেই, আর কিছু বুঝে গেছিস? তাহলে স্যার ৭৫,০০০ টাকা 300 হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেল। তাহলে কি হয়? 300 ভাগ করলে ৭৫ কে 5 দিয়ে ভাগ করলে 15 into 3 45 আর 30। প্রথম পয়েন্ট হয়ে গেল, বোঝা গেল তো? কোনো অসুবিধা আছে? কোনো ডাউট আছে? এখানে কোনো ডাউট নেই, এখানে কোনো ডাউট বুঝিয়ে দিলাম। কেন এরকম একটি থাকবে পরীক্ষায়, আমি বলছি তো এরকম একটি পরীক্ষায় থাকবে, সুতরাং বুঝতে হবে। সেকেন্ড পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট কি বলেছে? বলেছে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড ছিল 60,000, 60,000 ছিল। এখানে ছিল কত? 60,000। কত ছিল? 60,000। এবার দেখ ওয়ার্কাররা কত ক্লেম করেছে। স্যার কোশ্চেনে বলেছে ওয়ার্কাররা 35,000 টাকা ক্লেম করেছে। কত ক্লেম করেছে ওয়ার্কাররা? দাঁড়া, আমি এখানে লিখে জাস্ট বোঝার জন্য করেছি। ক্লেম করেছে কত? আচ্ছা, জলি বল দেখি এটা অ্যাডমিশনে কি করতে? আমি ডিসোলিউশন করছি, অ্যাডমিশনের কথা বল। বল, একজন হ্যাঁ বল, কি বলছিস? কোথায় মাইনাস করতে এটাও বলতে হবে। ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে, মানে ওয়ার্কাররা ক্লেম করবে 35,000 টাকা, তাই তো? ওয়ার্কাররা ক্লেম করে 35,000 টাকা, মানে আমি আগে অ্যাডমিশন করার সময় লাইবিলিটি সাইডে 35,000 টাকা, তাই তো? যত টাকা ক্লেম করবে আগে এটা করতাম, আমি বলে দিচ্ছি, আগে এটা করতাম ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে লিখতাম ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড বলে 35,000 টাকা, তাই তো?
তাহলে 60 ক্রিয়েট করেছিল, তার মধ্যে 35,000 টাকা ক্লেম করবে। কত টাকা ক্লেম করবে না? যত টাকা ক্লেম করবে না, যত টাকা ক্লেম করবে না সেটা পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাবে। এটাই তো করতাম। এখানে লিখতাম বাই ডব্লিউসিএফ বলে কত টাকা বল, কত হচ্ছে 60 থেকে হ্যাঁ 25,000, 25,000 কে 30 দিয়ে ভাগ কর, 25,000 ভাগ 5 মানে 5, 15 আর 10। এটাই করতাম আগে। ঠিক আছে তো, আগে এটাই করতাম, কিন্তু অ্যাকচুয়ালি ভাব এবার ডিসোলিউশন এটা কি করতে হবে, ব্যাস আর কিছু না। ডিসোলিউশন এটার কাজ কি আছে, এটাই তোকে ভাবতে হবে। এটা তো তোমার লাইবিলিটি, ওয়ার্কসম্যান কমিশন ভ্যালিড, তো লাইবিলিটি, তো ওখানে 60,000 টাকা এখানে লিখে দেবো। বলেছি জার্নালটা ভাব, জার্নালটা ভাব। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড 60,000 টাকা, ঠিক আছে। লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে কত, 35,000 টাকা, আর পার্টনাররা নিয়ে গেছে 25,000 টাকা। এটাই হতো। তার মানে এই যে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড 60,000 টাকা আছে, তাহলে এখানে লিখবি বাই ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড 60,000 টাকা লাইবিলিটি, সহি। ঠিক আছে তো, পার্টনারদের মধ্যে ভাগ হয়েছে 25,000 টাকা, বাকি টাকা পেমেন্ট হয়ে যাচ্ছে। বুঝতে হবে তো? স্যার ওটা তো লাইবিলিটি, কিন্তু ডেবিটের বসালেন কি করে? কোনটা? সেটা তো কেইটি হচ্ছে, তো তো ভাব না, এটা হচ্ছে তোর না, ডেবিট বসালেন তো। এটা ডেবিট বসালাম তো, হ্যাঁ ঠিকই তো আছে এটা। দেখ না, লাইবিলিটি তো থাকবে না, ব্যালেন্স শিট তো মুছে যাচ্ছে, লাইবিলিটি কাটতে হবে। লাইবিলিটি কোন থেকে ডেবিট করতে হবে, তাই তো, এই জন্য এটা হয়ে গেল। তাহলে হয়ে গেল এটা। না রিয়ালাইজেশন ডেবিট কেন হবে? হ্যাঁ, লাইবিলিটি তো আমাকে পেমেন্ট করতে হবে, লাইবিলিটি পেমেন্ট করে দিচ্ছি। তাহলে আপনি যে বললেন ওটা আসে না নাকি? হ্যাঁ আসে না, ঠিকই বলেছি, আসে না ঠিকই আছে, কোনো সমস্যা নেই এখানে, আসে না ঠিক আছে, কিন্তু আমাকে যেহেতু লাইবিলিটিটা পেমেন্ট করতে হচ্ছে তাই রিয়ালাইজেশন আসছে, আলাদা কিছু না। লাইবিলিটি আমার পেমেন্টের জায়গা কোনটা, পেমেন্ট রিসিপ্টের জায়গা কোনটা, রিয়ালাইজেশন। তো পেমেন্ট তো করতে হবে, রিয়ালাইজেশনে গিয়ে পেমেন্ট করতে হবে, তাই না? বাস হয়ে গেল, হয়ে গেল এটা। আচ্ছা দেখ, তোদের একটা কথা বললাম না, এই আস্তে, দেখ যেটা বলছিলাম, রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা খুলি, তাহলে খুলতে সুবিধা হবে। এই এন্ট্রিটার কথা যদি বলি, আমি বললাম কি বলেছিলাম, একটা কি বললাম, এই 60,000 টাকা আছে না, এই যে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড 60,000 টাকা, আমি তো এতক্ষণ বললাম এই ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড 60,000 টাকা এখানে করে দিতে হবে। দেখ আমি অরিজিনাল কেসটা বলছি, এটা বোঝার ব্যাপার। 60,000 টাকা লাইবিলিটি ছিল, যখন দোকান বন্ধ করে ওই 60,000 টাকা কি আর থাকবে না, তাহলে মুছে দেবো, লাইবিলিটি মুছতে গেলে কি হতো, ডেবিট করতে। তো ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড ডেবিট 60,000 টাকা, কিন্তু 60,000 টাকার মধ্যে ওয়ার্কাররা ক্লেম করবে কম, দোকান বন্ধ হয়ে গেলে কত টাকা ওরা ক্লেম করবে, হ্যাঁ 35,000 ক্লেম করবে, যত টাকা ক্লেম করবে সেই টাকাটাই তোদের পেমেন্ট করতে হবে, তার বেশি তো পেমেন্ট করবো না। তা যেই টাকাটা পেমেন্ট হবে বা রিসিভ হবে, কোথায় গিয়ে পেমেন্ট রিসিভ হয়, রিয়ালাইজেশন। তার মানে এই 35 টাকা কি বলতে পারি, রিয়ালাইজেশন। তাহলে বাকি যারা ক্লেম করবে সেই টাকাটা কোথায় চলে যাবে, পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাবে 25,000 টাকা। বোঝা গেল? এটা হচ্ছে অরিজিনাল, যদি বোঝার ব্যাপার হয়, বোঝার ব্যাপার এটা, কিন্তু কোনো বইতে এটা করেনি, এটা বোঝার জন্য এটা বলবো। তাহলে আমি যদি বোঝার জন্য হয়, তাহলে কি করবো আমরা, পোস্টিং কি করবো বল, রিয়ালাইজেশন কত করেছি, কত দেখাচ্ছে রিয়ালাইজেশন 35, রিয়ালাইজেশন অ্যাকাউন্টে কেইটে বসাবো 35,000 টাকা, তাই তো। কি লিখবো এখানে, বাই
WCF ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। ঠিক আছে, আচ্ছা পার্টনারদের মধ্যে ভাগ হয়ে গেছে, তাহলে হয়ে গেল, মিটে গেল ঝামেলা। বল না মিটে গেল ঝামেলা, মিটে গেল ঝামেলা। আচ্ছা আর বইতে কি করেছে, বইতে ওরা কি করেছে, ওরা এখানে ওয়ার্কসম্যান কম্পেনসেশন এখানে ডাইরেক্ট 60,000 টাকা লিখে দিয়েছে, ডাইরেক্ট 60,000 টাকা এখানে লিখেছে, লিখে পেমেন্ট করেছে কত, এখানে পেমেন্ট করেছে 35,000 টাকা পেমেন্ট করেছে টু ব্যাংক বলে 35,000 টাকা। তাহলে বাকি 25,000 টাকা অটোমেটিক্যালি পার্টনারদের মধ্যে ভাগ হয়ে গেছে। ওরা এটা করেছে, ওরা বইতে কঠিনই যায়নি, এরকম করেছে। কিন্তু বোঝার কনসেপ্ট যদি বলিস, এটা হচ্ছে কনসেপ্ট, বোঝা গেল? বল এটা নিয়ে কোনো ডাউট থাকলে বলতে পারবো, আরো একবার দুবার বলে দেবো, আরো একবার দুবার বলে দেবো। আমরা যখন অঙ্ক করব আমরা কি বইয়েরটা ফলো করব? না ওরকম কোনো ব্যাপার না, আরে তোকে ওইসব কিছু লেখা তোর তোর মতন করলেই হবে, তুই যা বুঝতে পারছিস সেটা করলেই হবে, কিন্তু অ্যান্সার যেন ঠিক থাকে, সে এইভাবেই কর, অ্যান্সার যেন ঠিক বেরোয়। আমার কথাটা বোঝা গেল তো? বুঝতে পারিস যে এগুলো উঠলে ভালো হতো নাকি? দরকার নেই, পরে করে আমাকে দেখিয়ে নিস, পরে করে আমাকে দেখিয়ে দিবি। পরের এমডি কি বলেছে? এখানে ছিল 60,000, ওয়ার্কাররা ক্লেম করে বলেছে 60,000। আমার একটা ডাউট ছিল। এই আগেরটায় না না এটা ওনার তো ভিডিও থেকে 3 নম্বর কোশ্চেনটা ঢুকে নিয়ে একটা বলে দিই, এক মিনিট কোশ্চেন ঢুকে নিই। 3 নম্বরটা বলেছে ব্যালেন্স শিটে ছিল 60,000 আর ওয়ার্কাররা ক্লেম করে বলছে 75,000। তাহলে বল দেখি চিন্তা ভাবনা করে কত কিনা করে দেবো, দেখতে কি হবে, জার্নালটা করলে কি হবে। ওয়ার্কাররা ক্লেম করে 75,000 টাকা, তো ওয়ার্কাররা যেই টাকাটা ক্লেম করবে বল সেই টাকাটাই তো পেমেন্ট করতে হবে, একই না? ওয়ার্কাররা যেই টাকাটা ক্লেম করবে সেই টাকাটাই পেমেন্ট করবে, তাহলে পেমেন্ট করলে কি হবে, রিয়ালাইজ হয়ে যাবে। কিন্তু আছে তো, হ্যাঁ, আছে তো আছে 60,000 পেড করতে পারবো তো 60,000 টাকা। হ্যাঁ পেড করতে পারবো না, তো পেড করতে হবে 75,000 টাকা, মানে রয়েছে 60,000 ওয়ার্কারদের জন্য ফান্ড করেছি 60, কিন্তু পেমেন্ট 75 করতে হবে, পেমেন্ট তোকে 75 করতে হবে, এটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে কি ক্যাশ থেকে 5,000 টাকা বলে দেবে? না না ক্যাশ না, 15,000 টাকার ব্যাপার আছে। দেখ আমি বলছি কি করতে হবে, এখানে WCF হবে 60,000 টাকা। দেখ এখানে যদি WCF টি 60,000 টাকা লিখি, ভাব চিন্তা ভাবনা কর, এখানে যদি WCF 60,000 টাকা লিখি তাহলে এটা মুছে গেল। এটা কোন অ্যাকাউন্ট স্যার? রিয়ালাইজেশন। অসুবিধা হলে এই জন্য বলছি তো জার্নালগুলো ভেবে নে। যদি এটাকেই তো তুই জার্নালের আকারে করিস তাহলে কি হবে জার্নালটা? WCF অ্যাকাউন্ট ডেবিট 60,000 টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। দেখ তাই হলে পোস্টিং আছে, এটা তো বসে গেল, কিন্তু ওয়ার্কারদের পেমেন্ট করতে হবে কত? 15,000 আরো। না না 15,000 আরো না, পেমেন্ট তো 75 করতে হবে, 75,000 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করলে জার্নাল কি হবে, পেমেন্ট করলে জার্নাল কি হবে? কেন এখন তুই বলিস ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডটা আছে কোথায়? রিয়ালাইজেশনে আছে, পেমেন্ট করবো রিয়ালাইজেশন টু ব্যাংক। আগের দিন বুঝিয়েছিলাম এই টাইপের। কত টাকা? তাহলে এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 75,000 টাকা। নে একটা করে কোশ্চেন কর, এই অঙ্কটা এটা কোশ্চেন কর কোশ্চেন কর, তারপর আমি অ্যানসার দিচ্ছি। কোশ্চেন কর। আরে বাবা প্রথমে তো রেজুলেশন মানে তোকে দোকানটা বন্ধ করতে হবে, তো দোকান বন্ধ করতে হবে মানে ব্যালেন্স শিটটাকে বন্ধ করতে হবে, লাইবিলিটিকে বন্ধ মুছতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স মুছতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাই ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড ডেবিট লিখতে হবে, ঠিক আছে? এখন তুই প্রশ্ন করবি স্যার কেন আপনি রিয়ালাইজেশন লিখলেন? এই টাকা কি এর মধ্যে ওয়ার্কাররা ক্লেম করবে কত? 75,000 টাকা। তাহলে পার্টনাররা কিছু বাড়ি নিয়ে যাবে, পার্টনাররা কিছু বাড়ি নেবে, তাহলে পার্টনার নেবে না মানে পার্টনার তো কোনো প্রশ্নই উঠছে না। তাহলে এই টাকাটা তো পেমেন্ট করতে হবে, 75 পুরো পেমেন্ট করতে হবে, 75 তো পেমেন্ট করতে হবে। তা পেমেন্ট করতে গেলে কোথায় যাবে? রিয়ালাইজেশন যাবে, তাহলে রিয়ালাইজেশন করবে। এটার কোশ্চেন এটা ক্লিয়ার হলে তারপরে পরেরটা বলি, এটা ক্লিয়ার হলে পরেরটা বলতে পারি। পরেরটা বলি, পেমেন্ট করতে হবে কত? 75,000 টাকা।
আরে পেমেন্টটা করবো কোথায়? আমার তো ওয়ার্কসম্যান বলে আর কিছু নেই। ওয়ার্কসম্যানটা কোথায় গেছে? রিয়ালাইজেশনে গেছে। পেমেন্ট তো রিয়ালাইজেশন থেকে হবে। তাহলে রিয়ালাইজেশন থেকে পেমেন্ট করলে কি হবে? রিয়ালাইজেশন টু ব্যাংক। আমি আগের দিন শিখিয়েছিলাম, মনে করার চেষ্টা কর। কেইটার্স কোথায় যায়? কেইটার্স স্যার, কেইটার্স রিয়ালাইজেশনে যায়। বাই কেইটার্স পেমেন্টটা করতে কোথা দিয়ে করতাম? কেইটার্সকে পেমেন্ট করতাম না, লিখতাম রিয়ালাইজেশন টু ব্যাংক। বুঝেছিস? এগুলো বলেছিলাম আগের দিন। স্যার এক্সট্রা দিন 15 এক্সট্রা আমাকে ভাবতে হবে না, বেশি কম ভাবতে হবে। বেশি কম তো রিয়ালাইজেশন ওরা অ্যাডজাস্ট করে দেবে। তোকে ভাবতি রিভ্যালুয়েশনের সময় এসব ভাব। রিভ্যালুয়েশন হলে ভাবতি, রিভ্যালুয়েশন ভাবতি না। তুই 60,000 টাকার ফান্ড করেছিলি, তোকে পেমেন্ট করতে হবে। এদিক টাকা, এদিক টাকা। আরে কোশ্চেন আমার সঙ্গে কোশ্চেন কর। এই দেখ, তুই ফান্ড ক্রিয়েট করেছিলি 60,000 টাকা, কিন্তু ওয়ার্কাররা ক্লেম করে 75,000 টাকা। এই যে এক্সট্রা যে 15,000 টাকা, তখন তোরা রিভ্যালুয়েশন থেকে নিতি যখন অ্যাডমিশন ডিটারমিন করতি। মনে কর ওয়ার্কাররা ক্লেম করবে ভবিষ্যতে 75,000 টাকা ক্লেম করবে, তাহলে তোকে আরো 15,000 টাকা লাইবিলিটি বাড়াতে হবে। তখন রিভ্যালুয়েশন টেবিলে লিখতি টু ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। মনে করার চেষ্টা কর, ওটা অ্যাডমিশন রিটায়ারমেন্ট ছিল, কোনো ব্যবসা কন্টিনিউ হচ্ছিল, এখান থেকে ব্যবসা বন্ধ হয়ে গেছে। কোনো কোশ্চেন থাকলে এগুলো ক্লিয়ার করে নিতে হবে, ডিফারেন্সগুলো বুঝতে হবে। বললাম, বোঝা যাচ্ছে তো? তারপরের পয়েন্ট, লাস্ট পয়েন্ট আছে মনে 4 নম্বর বলে যে ওয়ার্কসম্যান কম্পেনসেশন 60,000 টাকা আর লাইবিলিটি হয়েছে 60,000 টাকা। আমার ছিল 60, লাইবিলিটিও 60। বল কি হবে? হ্যাঁ বল। মানে ওদিকে 60 এখানে 60 তো পেমেন্ট হয়ে যাবে। টু ব্যাংক 60 বুঝতে পারছিস? এটা কেমন না বুঝতে পারলে তো এই এক্সাম্পল গুলো তুলে লাভ নেই। এগুলো বুঝতে হবে। পরীক্ষায় যদি ওয়ার্কসম্যান কম্পেনসেশন কোনো ট্রিটমেন্ট থাকে, এর বাইরে একটাও ট্রিটমেন্ট থাকবে না, 100% গ্যারান্টি। এই কটার মধ্যেই থাকবে ঠিক, এর বাইরে থাকবে, এর বাইরে থাকবে। লাস্ট, দেয়ার ওয়াজ নো ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, মানে ব্যালেন্স শিটে কিছু ছিলই না ফান্ড, ব্যালেন্সে কোনো ফান্ড কিছু ছিলই না, কিন্তু আমাকে 15,000 টাকা ওয়ার্কারদের পেমেন্ট করতে হবে। তার মানে আমি কি বলতে পারি? স্যার এটা তো আনরেকর্ডেড, মানে আনরেকর্ডেড লাইবিলিটি বলতে পারি না? আনরেকর্ডেড লাইবিলিটি না, মানে 15,000 টাকা মোট করে পেমেন্ট করতে হবে। 15,000 টাকা পেমেন্ট করতে হবে টু ব্যাংক 15,000। বল, দেখে নে, ভালো করে দেখে নে 5টা পয়েন্ট, কোথাও ডাউট আছে কিনা আমি সেটা বুঝিয়ে দেবো। 5টাতে কোথাও কোনো ডাউট আছে কিনা বল, আমি বুঝিয়ে দেবো। আজ ডাউট না থাকলে বাইকে দেখবি, বাইকে কি ডাউট থাকলে পরের দিন বলে দেবো। ঠিক আছে তো? তোকে পরীক্ষায় যে কোশ্চেন থাকবে, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড থাকবে। ঠিক আছে? এবার দেখতে হবে অ্যাডজাস্টমেন্টে কি বলছে, কত টাকা ক্লেম করবে ফিউচারে। এবার তার উপর তোর মনে কোশ্চেন সেট করবে। ঠিক আছে? এটা বুঝতে পারিস তো? কোশ্চেন থাকলে পরের দিন করে নিস, নাকি এখন হয়তো বাইকে দেখবি, যদি বুঝতে অসুবিধা হয়। এইটাই এই যে 5টা অঙ্ক বললাম না, 5টা পয়েন্ট নিজে বাড়িতে আলাদা করে ছোট রাফ করে করবি। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট আর পার্টনারশিপের পাশাপাশি করবি, প্রতিটা পয়েন্ট করবি। করে যদি বুঝতে অসুবিধা আমাকে বলবি, আমি করে দেবো। ঠিক আছে তো? কেন এটা ভালো করে বুঝবি। এইবার হচ্ছে খুব ভাইটাল জিনিস, সেটা হচ্ছে এটাও খুব ভুল হয়। এটা হচ্ছে এই এখন যেটা করাবো সেটা হচ্ছে আগে মানে ক্লাস 12 সিবিএসসি বা আইএসসি করে প্রতি বছর 6 নম্বরের কোশ্চেন আসে, প্রতি বছর আসে এই টপিকটা। সেটা হচ্ছে ডিসোলিউশন এক্সপেন্সেস। আচ্ছা ধর বিজনেস হচ্ছে এ বি সি, 3জন পার্টনার। এই যে বিজনেসটা বন্ধ হয়ে গেল, তাই না? বিজনেস বন্ধ হয়ে গেলে কি করতে হয়? সমস্ত অ্যাসেট গুলো বেচতে হয়। তারপর অ্যাসেট বেচে যে টাকাটা হয়, সেই টাকা দিয়ে লাইবিলিটি গুলোকে সেটেল করতে হয়। তা এইগুলো করার জন্য নিশ্চয়ই কোনো লোকজন নিয়ে আসতে হবে। এখন বলবি তোরা, সাপোজ তোর মনেও তো কোশ্চেন হওয়া উচিত, ধর আমার একটা ফার্নিচারের ভ্যালু ছিল, বইতে ব্যালেন্স শিটের ভ্যালু ছিল 10,000 টাকা, ফার্নিচার বেচে ধর পাবো 8,000 টাকা। আমি 8,000 টাকায় কেন পাবো? 12 কেন পাবো না? অর্থাৎ এইগুলো না বুঝলি না। দেখো ধর সিনেমা দেখেছিস, বাড়ি যখন নিলাম হয়, অকশন হয়, তো অকশন টাকার জন্য দেখেছিস তো? বা তোর খেলাধুলা যখন হয়, আইপিএল হয়, একটা অকশন হয়, নিলাম হয়, এই প্লেয়ারকে বেচছে, এই প্লেয়ারের বেস্ট প্রাইস উঠলো 2 লাখ টাকা, তাই তো? 2 লাখ টাকা থেকে তো কখনো 2 লাখ টাকা দেখবি খেলা হলো, বিরাট কোহলি 2 লাখ টাকা, 2 কোটি টাকা, বিরাট কোহলির দাম হলো 17.5 কোটি টাকা, 17 কোটি টাকা। তো কি করে ওটা নিলাম টাকা, এই নিলাম টাকার জন্য, অকশন টাকার জন্য একজন লোক আসে বাইরে থেকে। দেখেছিস তো খেলাধুলা বা এমনি বাড়ি ঘর নিলাম দেখেছিস কোন সিনেমায় দেখেছিস তো? এই বলে 1 লাখ 1, 2 লাখ 2 লাখ 1 এরকম করে নিলাম টাকা। তো এরকম এই সমস্ত কাজকর্ম করার জন্য এই অ্যাসেট গুলো, এই অ্যাসেট এত টাকায় বেচবো, এর জন্য নিলাম হয়, নিলামে দাম উঠবে। তো নিলাম যারা ডাকবে দেখবি একটা
চেয়ার টেবিল নিয়ে বসে, অনেক লোকজন থাকে, তো খরচাপাতি হয় না? ওই যে সমস্ত লোকজন আসবে, ওদের চা খাওয়াতে হয়, চা বিস্কুট খাওয়াতে হয়। আবার যে নিলামের যে অফিসার আসে, সে কি এমনি এমনি কাজ করে দেবে? তার খরচাপাতি আছে না, তাকে পেমেন্ট করতে হবে না, রেমুনারেশন দিতে হবে না, তো এই জন্য খরচ হবে। তো এটাকে বলা হয় রিয়ালাইজেশন এক্সপেন্সেস বা ডিসোলিউশন এক্সপেন্স। মানে ডিসোলিউশন করার জন্য একটা খরচ হয়, বা রিয়ালাইজ করার জন্য এই অ্যাসেটগুলো বেচবো, মার্কেটে বেচার জন্য কিছু খরচাপাতি, যার মারফত বেচে দেবো। সাপোজ বললাম আমার বিল্ডিং আছে, একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা বেচে দিতে হবে, তো কাউকে ধরতে হবে বিল্ডিংটা বেচার জন্য। আমি বিল্ডিং বেচবো বললেই তো বেচা হলো না। আজকে বিল্ডিং ঠিক করলাম, আমরা 2 মাস পর বেচা হবে, দাম উঠবে তার উপর, তাই না? এর জন্য খরচাপাতি হবে। তো এই খরচের জন্য যে খরচ হয়, এই খরচটা নিয়েই আলোচনা করব, ঠিক আছে? এই খরচটা নিয়ে কি হয়, কখনো কোনো খরচ পার্টনার বিয়ার করবে, কোনো খরচ ফার্ম বিয়ার করবে, ঠিক আছে? সেই নিয়েই টপিক। একটা অঙ্ক আছে, দেখ একটা অঙ্ক আছে, বলতে পারবে। এটা করার জন্য একটা জিনিস বুঝলেই হয়ে যাবে। জার্নালে একটা কনসেপ্ট আছে, তোরা জানিস নিশ্চয়ই। তারপর একটা যেটা এই তোর ওয়ার্কসম্যান কমিশন বললাম, তারপরে দেখবি একটা অঙ্ক আছে। না না, কোশ্চেন করতে হবে, আমি বোঝাচ্ছি। কোশ্চেন তো বাইরে কই দেবে। হ্যাঁ, কোশ্চেন 2 বলে। তোদের একটা শিখিয়েছিলাম, মনে আছে না? ক্যাপিটাল, লায়াবিলিটি আর রেভিনিউ। আর একটা কি বলেছিলাম? অ্যাসেট আর এক্সপেন্সেস বলেছিলাম, মনে আছে? একটা কনসেপ্ট ক্লিয়ার বলে একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম। এইগুলোকে বাড়াতে গেলে কি করতে হয়, কমাতে গেলে কি করতে হয়? বাড়াতে গেলে ক্রেডিট আর কমাতে গেলে ডেবিট। এইগুলোকে বাড়াতে গেলে ডেবিট আর কমাতে গেলে ক্রেডিট। বেসিক্যালি এখানে এই টপিকটা করতে গিয়ে কি কি কাজে লাগবে তাও বলে দিচ্ছি। এই যে এখন ডিসোলিউশন এখানে করতে কি কাজে লাগবে, কি কি? এই এক্সপেন্সের টপিকটা কাজে লাগবে, অ্যাসেটটা লাগবে, আর লাগবে ক্যাপিটাল। এই তিনটে জিনিস লাগবে, এই তিনটে জিনিস লাগবে, আর বাকি কিছু লাগবে না। লায়াবিলিটি, রেভিনিউ, ওইগুলো কিছু লাগবে না। তো বুঝতেই পারছিস, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে। এক্সপেন্সকে বাড়াতে গেলে ডেবিট, এক্সপেন্সকে কমাতে গেলে ক্রেডিট। আচ্ছা, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট, কমাতে গেলে ডেবিট। এক একটা করে পয়েন্ট পড়বো আর অঙ্ক করবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি পরীক্ষায় যে ডিসোলিউশনে যে খরচ দেবে, এখানে যা পয়েন্ট আছে এর বাইরে একটা পয়েন্টও দেবে, এর বাইরে একটা পয়েন্ট দেবে। কি বলেছে? রিয়ালাইজেশন এক্সপেন্সেস 10,000 টাকা। তার মানে পুরো যে আমার যে বিজনেসটা করছি, বিজনেসটা করার জন্য অকশন ডাকা হবে, অকশন ডাকতে গেলে কিছু না কিছু খরচাপাতি হবে। তো কত বললি খরচাপাতি কত হবে? 10,000 টাকা খরচাপাতি হবে, ঠিক আছে? এখন প্রশ্ন হয়, খরচ সংক্রান্ত দুটো নিয়ম আছে। বিআর কে করছে, বিআরটা কে করছে, খরচটা বহন করবে কে? এটা খুব ভাই না বলবো। যদি কোশ্চেনে কিছু না বলে দেয়, আমাকে ধরে নেব বিআর করবে, খরচ বিআর করবে কোম্পানি। কিছু না বললে কেন পার্টনার বিআর করবে? পার্টিকুলার একটা পার্টনারকে বিআর করলে কোন পার্টনার বিআর? কিছুই তো বলেনি। কিছু না বললে ধরে নিতে হবে বিআর করছে খরচ কোম্পানি, পেমেন্ট কিছু না বলে দিলে কোম্পানি, কোনো কিছুই না বলে দিলে কোম্পানি করছে। তার মানে এখানে 1 নম্বর পয়েন্ট বল, তোরা বল রিয়ালাইজেশন এক্সপেন্স কত বলে? 10,000 টাকা। কিছু বলেছে কে বিআর করছে? তাহলে ধরে নেব কোম্পানি বিআর করছে। তাই কোম্পানি বিআর করলে কোম্পানির খরচ, মানে যে বিআর করবে তার খরচ। কোম্পানি বিআর করলে কোম্পানির খরচ, পার্টনার বিআর করলে পার্টনারের খরচ। তো কোম্পানি বিআর করলে কোম্পানির খরচ। তা কোম্পানির খরচ এখানে বাড়লো না কমলো? বাড়লো। তাহলে খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট। তার মানে খরচটা হবে ডেবিট। এখানে খরচটার নাম কি? রিয়ালাইজেশন এক্সপেন্সেস বা ডিসোলিউশন এক্সপেন্সেস। কি বললাম? খরচের নাম রিয়ালাইজেশন এক্সপেন্সেস বা ডিসোলিউশন এক্সপেন্সেস। তো এখানে জার্নালটা কি লিখবো? তো রিয়ালাইজেশন এক্সপেন্সেস না লিখে লিখতে হবে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। লিখতে হবে কি? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিট হোক, ক্রেডিট হোক, ডেবিট থেকে সমস্ত খরচ বুঝতেই পারছি রিয়ালাইজেশন অ্যাকাউন্টে। খরচটা কে মিটাচ্ছে, মানে পেমেন্ট করছে কে? কিছু বলেছে না, স্যার কোম্পানি পেমেন্ট করছে। তাহলে কোম্পানি পেমেন্ট করে কোথা থেকে? ব্যাংকের থেকে। কোম্পানি পেমেন্ট করলে কোম্পানি ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে ব্যাংক অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হবে? ক্রেডিট। যার নাম হয়ে গেল রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, ডেবিট টু ব্যাংক। আর 90% সামে এই এন্ট্রিটাই থাকে। মানে জিনিসটা এখন প্রথম দিকে যতগুলো অঙ্ক করবি, কোশ্চেনে একটাই লাইন লিখে দেবে রিয়ালাইজেশন এক্সপেন্স 5,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা, এটাই লিখে দেবে। তার মানে কি হবে? স্যার আমি বুঝে গেছি। নরমালি তো ভাবেও না কেউ এত তো আমি বোঝালাম, এটা বোঝাচ্ছি, এটা এত কিছু ভাববে না। তো বলবে যে, বলে দেয় যে রিয়ালাইজেশন এক্সপেন্স যদি কোশ্চেনে লেখা থাকে তোমরা রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে বসিয়ে দাও, ঠিক আছে? কারণটা বুঝতে পারলি? এটা একটা পয়েন্ট বললাম, একটা পয়েন্ট বললাম। কি বলেছে নেক্সট পয়েন্ট? কি বলছে?
বলেছে এরপরে বলেছে রিয়ালাইজেশন খরচ বলেছে 5000 টাকা, এই খরচটা পেড বাই পার্টনার। কে পেমেন্ট করেছে? পার্টনার পেমেন্ট করেছে। তাহলে বিয়ার কে করেছে? বলেছে কিছু না। তাহলে কে বিয়ার করেছে বল? আরে কোশ্চেনে বলেনি কে বিয়ার করে, তাহলে ধরে নেবো কোম্পানি বিয়ার করে। তাহলে কোম্পানি বিয়ার করলে কোম্পানির খরচ, তো কোম্পানির খরচটা কি হবে? 2 নম্বরটা স্যার ডেবিট, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট 5000 টাকা, কিন্তু পেমেন্টটা করছে না। না বলে দিয়েছি স্যার কোশ্চেন বলে যে পেমেন্ট করেছে পার্টনার, পেমেন্ট করেছে পার্টনার। কোম্পানি বলেছে দেখো আমি জানি না খরচটা আমাকেই করতে হবে, কিন্তু আমার কাছে এখন টাকা নেই, পার্টনারকে বলে তুমি পেমেন্ট করে দাও, তুমি পেমেন্ট করে দাও। পার্টনার পেমেন্ট করলো। কেন পার্টনার পেমেন্ট করলো? পার্টনারকে বলেছে তাই পার্টনার পেমেন্ট করবে। তাহলে পার্টনার পেমেন্ট করলে তাহলে কি হবে? এখানে লিখবো ব্যাংক হবে না। ব্যাংক কখন হবে? যদি কোম্পানি যদি পেমেন্ট করে। এখানে কোম্পানি পেমেন্ট করেছে না, পেমেন্ট করেছে পার্টনার। পার্টনার পেমেন্ট করলে পার্টনারের নাম লিখবো, পার্টনারস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তো হচ্ছে না, পার্টনারস ক্যাপিটাল পাচ্ছে কি করবে? খরচা না বলছে এই পেমেন্ট, এই খরচটা কার করার কথা? কোম্পানি করার কথা। কোম্পানির কাছে টাকা নেই, পার্টনারের পকেটে টাকা আছে, পার্টনার টাকা দিয়ে দিল। আরে তুই এইভাবে ভাব না, ওইভাবে হচ্ছিস কেন? পার্টনার কোম্পানিকে ইনভেস্ট করলো, ফার্দার ক্যাপিটাল দিয়ে দিল। যখন কোম্পানিকে দেখ, কোম্পানি তাহলে থেকে কোম্পানির ঘরে সবসময় টাকা নাও হতে পারে, পার্টনার পকেট থেকে খরচ করে দেবে। পকেট থেকে খরচ করলো মানে তো ওর নতুন করে ক্যাপিটাল হলো। বুঝে যাচ্ছে তো কি বললাম? এটাই হলো। এইটাও দেখো, এইটাও দেখা গেছে পরীক্ষায় করতে রেয়ার অঙ্কে দেয়, বাট দেয়। দুটো পয়েন্ট বোঝা গেল তো? মাথায় ঢুকলো নাকি? দেখ ভালো করে দেখ, এটা ভালো করে বুঝে নি। দুটো পয়েন্ট পুরো মাথা আমার ঢুকিয়ে নে। কিছু না, এটা তো ভাবলে দিচ্ছিস কেন বুঝতে পারবি না। কার বিয়ার করা? এটা দেখতে হবে বিয়ার করা, কোম্পানির বিয়ার করা। কোম্পানি যদি বিয়ার করে তাহলে কোম্পানির খরচ, তো কোম্পানির খরচ তো ডেবিট হবে, খরচের নাম রিয়ালাইজেশন অ্যাকাউন্ট হয়ে গেল। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে পেমেন্টটা কে করেছে? কোম্পানি। কোম্পানি পেমেন্ট করলে ব্যাংক, কোম্পানি পেমেন্ট করে। পেমেন্ট করেছে কে? কোম্পানি। কোম্পানির টাকা, কিন্তু কোম্পানি বলছে পার্টনারকে, ভাই পার্টনার তুমি দিয়ে দাও, আমি তোমাকে পরে টাকা দিয়ে দেবো। বুঝতে পারলি? আমি তাই বললাম বলে পরে দিয়ে দেবো, সব বলে দেবো। দেখ তোকে বললাম তুই কলেজ স্ট্রিট যাচ্ছিস, আমার জন্য একটা বই এনে দে, আমি তোকে পরে টাকাটা দিয়ে দেবো। স্যার কোম্পানি কি করে টাকা দেবে? কোম্পানি টাকা দেয় না। কোম্পানি ওর ফিউচারে যত টাকা পাওয়ার কথা তার থেকে টাকাটা বেশি দিয়ে দেবে। এইভাবে অ্যাডজাস্ট হয়। আরে তোরা তো অ্যাডমিশন রিটায়ারমেন্টও বলছিস, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হতো না সেরকম হবে। 3 নম্বর রিয়ালাইজেশন এক্সপেন্সেস বলেছে 5000 টাকা ওয়ার পেড বাই ফার্ম অন বিহাফ অফ আ পার্টনার। তার মানে বোঝ, রিয়ালাইজেশন খরচ বলেছে 5000 টাকা। 5000 টাকা কে পেমেন্ট করেছে? পার্টনার পেমেন্ট করেছে। ভালো করে বুঝ, আমার বক্তব্য হচ্ছে কোশ্চেনগুলো ক্লিয়ার, পুরো মানে বুঝতে হবে। পেমেন্ট কে করেছে? পার্টনার। কোশ্চেন পড়িস নি ভালো করে, আবার পড়। ফার্মের হয়ে পার্টনার পেমেন্ট করে। না তাই বলেনি। ফার্ম বিহাফ, ও না ভুল বলেছিস। পেমেন্ট করেছে কে? ফার্ম। ফার্ম ফার্ম পেমেন্ট করেছে। ফার্ম পেমেন্ট করলে ফার্মের ব্যাংকের ব্যালেন্স বাড়ছে না কমছে? কমছে। তাহলে এখানে নিশ্চয়ই ব্যাংক হবে, সবার প্রথমে এটা ব্যাংক হবে, হ্যাঁ কি না? কত টাকা বলেছে? কত টাকা বলেছে? হ্যাঁ 5000 5000 টাকা বলেছে। কিন্তু এই টাকাটা পেমেন্ট করার কথা কার? পার্টনার পার্টনারের পেমেন্ট করার কথা। পার্টনারের টাকা নেই, পার্টনারের পেমেন্ট কর। পার্টনারকে বলেছে, কোম্পানি বলে তুমি পেমেন্ট করে দাও। পার্টনার বলছে আমার কাছে টাকা নেই, তো ওর কাছে টাকা না থাকলে কে পেমেন্ট করবে? ফার্ম পেমেন্ট করলো। তা কি করলো? ও তো নিশ্চয়ই আর কি ওকে বললো ঠিক আছে তোমার কাছে টাকা নেই বলে আমি ছেড়ে দিলাম, এরকম তো করবে না। ও কি করবে? ওর ক্যাপিটাল থেকে কমিয়ে দেবে। মনে করার চেষ্টা করে, অ্যাডমিশন যখন করতি নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে বলতো, ও তো প্রিমিয়াম আনতে পারতো না। প্রিমিয়াম আনতে বললে না কথা বলিস না। প্রিমিয়াম আনতে বল, ওকে প্রিমিয়াম আনতে বলতো, নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে বলতো, তো প্রিমিয়াম আনতে পারতো না। যদি প্রিমিয়াম আনতে না পারতো তখন কি বলতো? ঠিক আছে তুমি আনতে পারো না, তোমার ক্যাপিটাল থেকে কমিয়ে দেবো। তো ওকে বলেছিল 5000 টাকা পেমেন্ট করতে, ও বলছে আমার কাছে এখন টাকা নেই। তাই ওর ভবিষ্যতে কোম্পানি থেকে যত টাকা পাবে তার থেকে 5000 টাকা কম দেবে। সোজা, কত ইজি জিনিস, ইজি জিনিসটাকে কমপ্লিকেট করে দিচ্ছিস। না, আপনি তো বলেন রিয়েলাইজেশনের টাকাতে কোম্পানির দেওয়া কথা। হ্যাঁ কোম্পানির দেওয়ার কথা, কখনো শুনো ওকে বলেছে পেমেন্ট করতে।
ওকে পেমেন্ট করতে বলেছে। স্যার তাহলে তাহলে এখানে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। আর টাকা আটকে আছে। বল কি স্যার তাহলে এটাই রিয়েলাইজেশনের কোনো এন্ট্রি হবে না পার্টনার্স ক্যাপিটাল টু ব্যাংক খুব এরকম এন্ট্রিও পরীক্ষায় থাকে। এন্ট্রিটা খুব ভালো এন্ট্রি হয়ে গেল। 4 নম্বর বলেছে a partner was paid remuneration। ঠিক আছে, a partner was paid remuneration মানে পার্টনারকে রেমুনারেশন দিয়েছে। রেমুনারেশন মানে স্যালারি, ব্র্যাকেটে বলেছে এক্সপেন্সেস অফ রুপিস 7500 টু ক্যারি আউট ডিসলিউশন অফ দ্য ফার্ম। অ্যাকচুয়াল এক্সপেন্স ফর 10000 মানে বলছি এখানে মানটা বলছি, কেউ বলতে পারবে মানে কি বুঝতে পেরেছিস? এই লাইনটা পড়ে মানটা কি বুঝতে পেরেছিস? পার্টনারশিপ ফার্ম একটা পার্টনারকে বলেছে পার্টনার তুমি ডিসলিউশনের খরচটা করে দাও, এই খরচটা করার জন্য তোমার যা টাকা হবে আমি তোমাকে দেবো, যা খরচ হবে সেই টাকাটা আমি তোমাকে দিয়ে দেবো। কত টাকা দিয়েছে বল? 7500। বুঝতে পারি? আমি বাবার বলছি ধর বিজনেসে 3 জন পার্টনার আছে, এ বি সি, পরীক্ষায় বলে দেয় কোন পার্টনার। সাপোজ ধর বি পার্টনারকে বলেছে, ফার্ম বলেছে বি তুমি ডিসলিউশনটা করিয়ে দাও। আরে ফার্ম কি, ফার্ম তো কি কোনো মানুষ নাকি, ও কি করতে পারবে? তো ফার্ম বলেছে ওরা 3 জন মিলে ডিসিশন নেয়, তো বি কে বলেছে কি তুমি ডিসলিউশন পুরো করিয়ে দাও, তাহলে আমরা তোমাকে 7500 টাকা দেবো। ফার্ম বলেছে তুমি 7500 টাকা দিয়ে দেবো। তাহলে ফার্মের দায়িত্ব কত? 7500। কিন্তু যখন পার্টনার পেমেন্ট করতে যাচ্ছে, পেমেন্ট করতে কত? 10000 টাকা। এই বলছে গল্প, এবার নিজের মতো করে এন্ট্রি করবে। এবার প্রশ্ন হতে পারে ওদের মনে একটা কোশ্চেন হতে পারে, স্যার এই যে খরচ হয়ে 10000 টাকা, এই 10000 টাকা পেমেন্ট করেছে কে? ফার্ম করেছে না পার্টনার করেছে? কোথায় বলেছে পার্টনার? কোথাও বলেনি পার্টনার, তাহলে ফার্ম। কোথায় বলেছে ফার্ম পেমেন্ট করেছে? তার মানে আমাকে এখানে ধরতে হবে। বুঝা গেল তো কি বললাম? কি করব? সেটা তোর ইচ্ছা, সেটা তোর ইচ্ছা। তুই এটাও ধরতে পারিস ফার্ম পেমেন্ট করেছে, তুই এটাও ধরতে পারিস পার্টনার পেমেন্ট করেছে। বোঝা যাচ্ছে লাইনের মানে? এটা আমি দেখবো তোরা বাড়িতে কি করে করতে পারিস, বলে দিলাম, বুঝিয়ে দিলাম তো, পরে 3 মিনিট এটা বুঝতে পারছি। আমি আবার বলে দিচ্ছি, পার্টনারকে 7500 টাকা দিয়েছে, কে দিচ্ছে? মানে বলতো না, মানেটা বলতে পারছিস? মানেটা বলছি ভালো করে। ডিসলিউশন করার জন্য বি কে দায়িত্ব দেওয়া হবে। বি কে বলছে বি তুমি ডিসলিউশনটা করে দাও, তোমাকে আমরা 7500 টাকা দেবো। তাহলে ফার্ম কত টাকা দায়িত্ব নিচ্ছে? 7500। তাহলে ডিসলিউশন খরচ কত? 7500। ডিসলিউশন খরচ 7500। এটা বুঝতে পারলি কি পারলি না? ডিসলিউশন খরচ 7500। আমি আবার বলছি ডিসলিউশন খরচ 7500, কিন্তু পার্টনার যখন যদি পেমেন্ট করে ওকে 10000 টাকা পেমেন্ট করতে হবে। তো ডিসলিউশন খরচ মানে রিয়ালাইজেশন খরচ। অ্যাকচুয়ালি রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা হবে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট কখন বলেছিলাম? আমি বলেছিলাম যদি ফার্মের খরচ হয় তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট হয়। তাহলে ফার্ম কত টাকা খরচ করছে? 7500। তো রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট 7500। ঠিক আছে? ডেবিট টু তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1500 টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল হয়ে যাবে, মানে পার্টনারকে দেবে টাকা। এই টাকাটা পার্টনারকে দেবে। তাহলে ইজি জিনিস বুঝতে পারছিস না? খুব ইজি কনসেপ্ট এগুলো। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট 7500, এটা বুঝতে পারিস কেন হলো 7500? এটা বুঝেছিস? স্যার পুরো এন্ট্রিটা কি হবে? পুরো এন্ট্রি পরে হবে, এখন পুরো এন্ট্রি হবে না। আগে 7500 কেস ক্লিয়ার কর, তারপরে 10000 যাবে। পার্টনারশিপ ফার্ম ছিল, পার্টনারশিপ ফার্মের মধ্যে একজন পার্টনারকে মানে বি কে বলে দিয়েছে, বলছে তুমি ডিসলিউশনটা করে দাও, আমি তোমাকে 7500 টাকা দেবো। তাহলে ফার্ম কত টাকা খরচা করছে? 7500। তাহলে ফার্মের খরচ কত? 7500। তো ফার্মের খরচ হচ্ছে মানে এক্সপেন্স বাড়ছে মানে ডেবিট, 7500 ডেবিট। 7500 ডেবিট হলে তো বুঝে গেল। কিন্তু এই 7500 কে দেবে বলেছে? 7500 বলেছে কোম্পানি বলেছে আমি দিয়ে দেবো। কাকে দেবে? পার্টনারকে দেবে। তো পার্টনার পেলে তো পার্টনার ক্যাপিটাল বাড়ছে, তো নর্মাল ব্যাপার। তো তুই কেন বুঝতে পারছিস না? বুঝতে পারবি, তো নর্মাল জিনিস, খুব ইজি জিনিস। খুব দেখি ডিসলিউশন কিন্তু অসুবিধা হচ্ছে না, খুব ইজি জিনিস কিন্তু অসুবিধা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। খুব ইজি জিনিস কিন্তু অসুবিধা হচ্ছে।
এটা হবে টু পার্টনার্স ক্যাপিটাল। এইবার যখন পেমেন্ট করতে যাচ্ছে তখন 10,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। 10,000 পেমেন্ট করে, এখন তোরা বল, তোরা দুটোই আমি বলবো, কে পেমেন্ট করেছে? স্যার ফার্ম পেমেন্ট করেছে। বললি স্যার ফার্ম পেমেন্ট করেছে, ফার্ম পেমেন্ট করলে তাহলে ফার্মের ব্যাংকের ব্যালেন্স কমে গেছে 10,000 টাকা। ডেবিট কে হবে? ডেবিট কে হবে? কেন ফার্ম পেমেন্ট করবে? ফার্ম কেন পেমেন্ট করবে? 10,000 টাকা ফার্ম তোকে 7,500 দিয়ে দিচ্ছে, ফার্ম কেন আবার পেমেন্ট করবে? বুঝতে পারলি না? ধর তিনজন পার্টনার এ বি সি, কিছুক্ষণের জন্য ধর আমি ফার্ম, আমি 7,500 টাকা দিয়ে দিলাম, বি কে দিয়ে দিলাম 7,500, বি কে দিয়ে দিলাম, তুমি তো কাজ করবে, তোমাকে 7,500 টাকা দিয়ে দিলাম, তুমি পেমেন্ট করবে। আমি কেন আবার পেমেন্ট করবো পরবর্তী সময় 10,000 টাকা? বুঝিস না কি বললাম? আমি কেন পেমেন্ট করবো? এক্সট্রা টাকাটা তো করবে না। না, এক্সট্রা টাকাটা বি কে বলে দিয়েছিল যে তুমি কাজটা করো, এই কাজের জন্য তোমাকে 7,500 দেবো, যা যদি কোনো এক্সট্রা খরচ হয় সেই ডিপার্টমেন্ট তোমার, তোমাকে ওর মধ্যেই করতে হবে। এইটা হচ্ছে ফান্ডা, বুঝতে পারলি? তুমি খরচা করলে তোমার খরচ হলো, দেখা গেলো তোমার 7,500, তুমি ইচ্ছা করে 10-12 করে যাবে, জানা দরকার না, আমি তোমাকে 7,500 অ্যালার্ট করবো, তার বেশি অ্যালার্ট করবো না। পুজোর সময় শপিং করার জন্য বাবা বলে আমি 5ই দেবো, 5-এর বেশি দেবো না। তুমি 10 হলো বাকি তোমার, 5ই দেবো, 5-এর বেশি দেবো না। বুঝতে পারছিস? তো অ্যালার্ট করে দিয়েছে 7,500, এটা বুঝেছি। এবার 7,500 অ্যালার্ট করেছে, পেমেন্ট করতে হচ্ছে ওর। ও দেখলো, ও যখন ফিল্ডে নেমে যখন কাজ করলো, দেখে না 7,500 হচ্ছে না, 10,000 টাকা লাগছে, 10,000 টাকা লাগছে, ঠিক আছে? তো 10,000 টাকা ওর কাছে নেই, ও বলছে ঠিক আছে, স্যার ওকে তো 7,500 দিয়ে দিয়েছে, তাহলে ওকে 10,000 টাকা দিতে হবে। আরে টাকা থোড়াই ওকে দিয়েছে, তো ক্যাপিটালকে বাড়িয়েছে, টাকা ওর হাতে আছে। তাহলে ও ফার্মকে বললো, ফার্ম তুমি পেমেন্ট করো। ফার্ম পেমেন্ট করে দিল, ফার্মের ব্যাংকের ব্যালেন্স কমে গেল 10,000 টাকা, ঠিক আছে? ডেবিটটা কি হবে জানিস তো? এখানে ডেবিট হবে হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটাল কেন পার্টনার্স ক্যাপিটাল ডেবিট হবে? ফার্ম বলছে দেখো তোমাকে তো 7,500 আমি দিয়েই দিয়েছি, তাহলে তোমাকে আমি আবার কেন টাকা দেবো? তোমার ক্যাপিটাল থেকে তুমি কমিয়ে, তুমি ফিউচার তোমার যত টাকা পাওয়ার পাবে তুমি 10,000 টাকা কম পাবে। অ্যাকচুয়ালি আমি তো তোকে বোঝাচ্ছি, এইগুলো বুঝতে অসুবিধা, যেগুলো কারোর অসুবিধা হয় না, কারণ কি জানিস, এগুলো সমস্ত থাকে, ওরা ধরে ধরে সব মুখস্থ করে দেয় জার্নাল, ঠিক আছে? তো আমি এগুলো বোঝাচ্ছি, বুঝতে গেলে তো দেখ, যে কোনো জিনিস বুঝতে গেলে টাইম লাগে, আর মনে থাকে, অনেকদিন মনে থাকে। এখানে জার্নালে কি হবে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এটা কি ধরলাম বল? পেড বাই, কি বললাম বল? পেড বাই, এখানে লিখলাম পেড বাই ফার্ম, ঠিক আছে? যদি পেড বাই পার্টনার হয়, কোনো এন্ট্রি হবে না, কোনো এন্ট্রি হবে না। পার্টনার যদি পেমেন্ট করে কোনো এন্ট্রি হবে না। কেন এন্ট্রি হবে না? ব্যাংকের জায়গায় তো হয়ে গেল পার্টনার, ব্যাংকের জায়গায় তো এন্ট্রি হয়ে গেল পার্টনার। পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, নো এন্ট্রি। এটাই বলেছি। সুতরাং এই জিনিসগুলো তোকে দেখতে হবে, বুঝতে হবে, আর কিছু নেই। আমি এই জার্নাল এন্ট্রিটাকে কি এরকম ভাবে লিখতে পারি যে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট 7,500, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 2,500, টু ব্যাংক অ্যাকাউন্ট 10,000। যেটা করে সেটাই কর না, তারপর পরে কম্বাইন জার্নাল করার চেষ্টা করছিস। আমি কম্বাইন দেখিনি, কম্বাইন ভাবার চেষ্টা করি, আমি একটু আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করলাম। এইটা একটু ভেঙে ভেঙে করাটা বেটার হবে, নাহলে ভুলে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে। করা যেতে পারে ওইভাবে। যখন আমি লেজার পোস্টিং করব তখন কি হবে? তুমি সব আলাদা আলাদা করবি, এরকম আছে না এন্ট্রি আছে, অ্যাকাউন্টে আছে এরকম এন্ট্রি, এরকম আলাদা আলাদা করবি, আলাদা করে করাটাই বেটার। আচ্ছা এখানে কটা পয়েন্ট বাকি ছিল? তুমি কটা পয়েন্ট বললাম বল? 4টে বললাম তো, 5, 6, 7, 8, 4টে পয়েন্টের জন্য বাড়িতে দিলাম। এই 4টে বাড়িতে করব, ঠিক আছে? তো বাড়িতে করে আমি দেখবো, খাতা দেখবো, যদি ঠিক আছে তো ঠিক আছে, আর যদি ভুল হয় আমি পরের দিন করে দেবো। 5, 6, 7
কি করবো, আমি অঙ্ক করবো, এই জন্য আমি ওয়েট করলাম। কোন অঙ্কটা করবো? 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা করবো। এখন আমি 3 নম্বর অঙ্কটা করবো। দেখ ওই পিডিএফ যা নাম, পিডিএফটার নাম দেখ, 3 নম্বর অঙ্কটা করবো। অনেক বড় অঙ্ক আছে, অনেক বড় অঙ্ক, অঙ্কটা অনেকটাই বড় অঙ্ক, তাই না? তাহলে দাগ কাটতে হবে। কেমন দাগ কাটতে হবে শিখেছিলাম তো, দাগ কাটা কেমন দাগ কাটতে, একটা অঙ্ক করেছিস তো ভিডিওতে। তাহলে প্রথমে কেমন দেখিস নি, তাই তো? যাই হোক, দাগ কাট। তোদের যে খাতা আছে, তোরা আগে কি করতি? তোরা আগে যখন অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করতি, একটা পাতার মধ্যে 3টে দাগ কাটতাম। করবো আমরা যখন বইয়ের অঙ্ক করবো, একটা পাতায় 3টে দাগ কাটতাম। কিন্তু এই অঙ্কটায় একটা পাতায় 3টে দাগ কাটলে হবে না, অঙ্কটা অনেকটা বড় অঙ্ক। অঙ্কটা কেমন অঙ্ক তৈরি করা হয়েছে, অনেকগুলো বইয়ের অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো অঙ্ক থেকে যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট গুলো কঠিন সেইগুলোকে তুলে ধরেছে। বুঝতে অঙ্ক দেখেই বুঝতে হচ্ছে অনেকটা বড় অঙ্ক আছে। তো রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা সবচেয়ে বড় করবে না, হাফ পাতার মতন করবে। কি বললেন, বোঝা গেল? কি বললেন বুঝতে? রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা হাফ পাতা আরম্ভ কর। আর প্রথম পাতায় রিয়ালাইজেশন অ্যাকাউন্ট হাফ পাতা খোল। আচ্ছা, রিয়াল অ্যাকাউন্টটা খুলে ফেলা, পার্টনার্স ক্যাপিটাল, তার নিচে লেখ পার্টনার্স ক্যাপিটাল, খুললে হয়ে যাবে পার্টনার্স। তারপরে ব্যাংক, 3টে অ্যাকাউন্ট। কি বললাম? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। আমার মনে হয় আগে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট করে ফেল, একটা একটা করে কতটা জায়গা লাগে বুঝতে পারবে। 3 নম্বর অঙ্ক, তাই তো? কোশ্চেন পড়ে ডিসোলিউশন এক্সপ্রেশন যখন বুঝতে অসুবিধা হচ্ছে, আরো একবার দেখবি ভাই, আরো একবার দেখবি, শুনবি, যদি অসুবিধা হয় আমাকে কোশ্চেন পড়বি, আমি বোঝাবো। কিছু কিছু জায়গায় তোদের ডাউট তৈরি হচ্ছে, সেই ডাউট গুলো ক্লিয়ার করতে হবে। ডাউট গুলো কেন ডাউট হচ্ছে, সেই ডাউট গুলো ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ভালো করে লেখ। আমি একটা পাতায় পুরো দাগ কাটলাম, ঠিক আছে? ডেবিট, ক্রেডিট, তো বল, আরম্ভ করছি। হ্যাঁ, কোশ্চেনটা বলে দিয়েছে এ বি সি 3জন মিলে ওরা ব্যবসা শুরু করেছিল, ব্যবসাপাতি শুরু করেছিল 3জন মিলে। যখন ওরা ব্যবসা শুরু করেছিল তখন ওদের রেশিও কি ছিল? তোরা কোশ্চেন রাখ, কোশ্চেন সামনে রাখ, 2:2:1। 3জন মিলে ব্যবসা শুরু করেছিল এ বি সি, তখন ওদের রেশিও কি ছিল? 2:2:1। এখন আর ব্যবসা চালাতে পারছে না, ব্যবসা বন্ধ করে দেবে। তা ব্যবসা বন্ধ করা মানে কি? ডিসোলিউশন শিখি, যে আমি থিওরি আগের দিন বলেছিলাম, ব্যবসা বন্ধ করে দেবে মানে তোমাকে আগে সমস্ত অ্যাসেট গুলোকে, মানে ব্যবসা যদি কোনো কোম্পানি বন্ধ করে, কোনো ফার্ম যদি ব্যবসা বন্ধ করে, তাহলে ওর ব্যালেন্স শিটটাকে বন্ধ করতে হবে। সবার প্রথম কাকে বন্ধ করতে হবে? ব্যালেন্স শিট বন্ধ করতে। ব্যালেন্স শিটে কি কি থাকে? স্যার, অ্যাসেট আর লাইবিলিটি। তাহলে প্রথমে অ্যাসেট গুলোকে বন্ধ করতে হবে। তো অ্যাসেট গুলোকে কোথায় পাঠাতে হয়? রিয়ালাইজেশন। তাহলে রিয়ালাইজেশন এখন কোন দিক পাঠায়? কিছুক্ষণ আগে বললাম, ডেবিট দিকে। সমস্ত অ্যাসেট ধরে ধরে ডেবিট দিকে পাঠাবে। এক্সেপ্ট কোন অ্যাসেটটা পাঠাবো না? স্যার, ওই যে ক্যাশ পাঠাবো না, মনে পড়ছে তো? বলেছিলাম তো, ব্যাংক পাঠাবো না, আর প্রিলিমিনারি এক্সপেন্সে ব্যবসার লস এটাও পাঠাবো। তাহলে কোন জিনিসগুলো পাঠাবো না? বোঝা গেল তো? বল, বোঝা গেল কি বোঝা না? বুঝতে পারলে বলবো আবার। তাহলে 3টে জিনিস ছাড়া সব পাঠাবো। কি কি পাঠাবো? মেশিন পাঠাবো। তাহলে আমার সঙ্গে সঙ্গে লিখবি, কোনো তাড়াহুড়া করবি না। প্রথমে লিখবি টু মেশিন অ্যাকাউন্ট। টু মেশিন অ্যাকাউন্ট এইভাবেই লিখবি, ঠিক আছে তো? টু মেশিন অ্যাকাউন্ট কত লিখবি? 4 লাখ টাকা লেখ। টু মেশিন অ্যাকাউন্ট 4 লাখ টাকা। তারপর কি লিখবি? টু ফার্নিচার অ্যাকাউন্ট 3 লাখ টাকা। স্যার, বল। স্যার এখানে তো মানে এই অঙ্কটা তো অরিজিনাল ব্যালেন্সটা খুঁজে পাচ্ছি না।
তাহলে ফার্নিচার 3 লাখ টাকা হলো তো, বল তারপর বল বিল্ডিং 8 লাখ টাকা। আচ্ছা তোরা কিন্তু আবার বেশি মাথা খাটাস না, বেশি মাথা খাটালে অঙ্ক ভুল হবে। সেটা কি, আমরা আগে অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করার সময় বলেছিলাম অ্যাসেট সাইডে গুডউইল থাকলে পার্টনারদের ভাগ করতে হয়। এখানে কিন্তু ওই মাথাটা আবার খাটাস না, এখানে আবার ওই মাথাটা খাটাবি না কিন্তু বলে দিলাম। তখন বলবি স্যার আপনি তো অ্যাডমিশন রিটায়ারমেন্ট লিখেছেন 2 বিল্ডিং, লাইক 2 বিল্ডিং অ্যাকাউন্ট কত টাকা, 8 লাখ টাকা। তারপর কি লিখবো, 2 গুডউইল অ্যাকাউন্ট 2 লাখ টাকা। ঠিক আছে তো, তারপর কি হচ্ছে 2 ডেটার্স অ্যাকাউন্ট, 2 ডেটার্স অ্যাকাউন্ট। আচ্ছা প্রীতি বল, তোকে কোশ্চেন করলাম, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন করলাম, বল ডেটার্স অ্যাকাউন্ট কত টাকা লিখবো, 1.5 লাখ টাকা লিখবো না 1,40,000 লিখবো? 1.5 লাখ টাকা লিখবো, একদম ঠিক অ্যান্সার। কেন 1.5 লাখ লিখবো, 1,40,000 লিখলে ক্ষতি কোথায়, আমি তো 1.5 লাখ থেকে 10 বাদ দিই। আচ্ছা প্রভিশন লাইবিলিটি অপোজিট সাইড চলে যাবে, এটা মাথায় রাখবে। কারণ অনেকেই ভুল করে 1.5 লাখের জায়গায় 1,40,000 লেখে, কিন্তু জিনিসগুলো বুঝতে হবে এইগুলো ভুলগুলো না হয়। 1.5 লাখ টাকা আমি যদি 1,40,000 লিখি না অ্যান্সার মিলে যাবে, জানিস তো। আমি 1,40,000 এখানে লিখলাম, ওইদিকে লিখলাম না 10, অ্যান্সার মিলে যাবে, কিন্তু জিনিসটা ভুল। 1.5 লাখ টাকা। আচ্ছা তারপর কি আছে, ইনভেস্টমেন্ট। আচ্ছা লিখবো 2 ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, লিখ 2 ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কত টাকা, 2,20,000। আচ্ছা বসা সব কটা তোর বলছি। আচ্ছা বল ইনভেস্টমেন্ট হলো তো, তারপর বল কি আছে, এই তো লেখা হলো স্টক অ্যাকাউন্ট কত টাকা, স্টক অ্যাকাউন্ট 1,30,000। তারপর দেখ তোরা শুনতে পাচ্ছিস তো, ক্যাশ অ্যাকাউন্ট কোথায় যায় রিজলিউশন করতে গেলে, ক্যাশ বুকে। ব্যাংক অ্যাকাউন্ট কোথায় যাবে স্যার, ক্যাশ বুকে। এবার ধর অনেকে কোশ্চেন করে, কি করবো, বোকা কোশ্চেন, বলে স্যার ক্যাশ অ্যাকাউন্টও খুলবো ব্যাংক অ্যাকাউন্টও খুলবো, এটা তো পুরো বোকা কোশ্চেন একদম। আরে একটা খুললে তো যায়, ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্ট দুটো যোগ করে বসিয়ে দেবো। এবারে স্যার প্রিলিমিনারি এক্সপেন্সেস, আমি বারবার বলছি প্রিলিমিনারি এক্সপেন্সেস কোম্পানি বা পার্টনারদের লস, তো পার্টনারদের লস কোন অ্যাকাউন্টে যাবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। কোন অ্যাকাউন্টে যাবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে লস হলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে, কমবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিটে বসাবো, পরে করবো। কেন আমি করতে পারলাম না, জানা নেই তো, আমি এটাকে পুরো শেষ করে তারপর করবো, আমি বোঝাবো, সব বলছি। প্রিলিমিনারি এক্সপেন্স মানে ব্যাপারটা হচ্ছে কোম্পানি গঠন করার আগে কিছু লিগ্যাল এক্সপেন্সেস করতে হয়। কোম্পানি গঠন করতে গেলে অনেক খরচ হয়, সেই খরচটাকে বলে প্রিলিমিনারি এক্সপেন্সেস। যখন ক্লাস 5th সেমিস্টারে উঠবি তখন দেখবি অডিটিং বলে একটা সাবজেক্ট আছে, যেখানে আছে প্রিলিমিনারি এক্সপেন্সেস। তখন আরো ভালো জানতে পারি, অ্যাকাউন্টসও আছে, অ্যাকাউন্টসও জানাবো, হয়তো এই বছরই জানাবো প্রিলিমিনারি এক্সপেন্সেস। কোম্পানি কিছু অ্যাকাউন্টস আছে, তখন করাবো, বলে দেবো। আচ্ছা প্রথমে দেখ লাইবিলিটি সাইডে কি আছে, ক্যাপিটাল, পরে করবো। আরে ক্যাপিটাল কোথায় যাবে বল, ক্যাপিটাল কোথায় যাবে, পার্টনার্স ক্যাপিটালে। বোকা হয়ে থাকলে হবে না, কথা বলতে হবে, বোকা হয়ে থাকলে কি করে বুঝবি। জেনারেল রিজার্ভ কোথায় যাবে, জেনারেল রিজার্ভ পার্টনার্স ক্যাপিটালে, ঠিক আছে। সান্ডিকেটাস লাইবিলিটি, লাইবিলিটি কোথায়, এই যে এখানে সমস্ত লাইবিলিটি এখানে বলছে বাই সান্ডিকেটাস, লেখ কত টাকা, 2,10,000 টাকা। বল জলি বল, প্রফিট এন্ড লস কোথায় যাবে, পার্টনার্স ক্যাপিটালে যাবে। কোন দিক যাবে, কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে, একদম ঠিক, ক্রেডিট দিকে যাবে। আচ্ছা ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড কোথায় যাবে, কোথায় যাবে, রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিট যাবে। কিছুক্ষণ আগে বললাম কোন অ্যাসেটের জন্য যদি লাইবিলিটি ক্রিয়েট করা হয় তাহলে সেটা রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে যায়। তাহলে বাই ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। আচ্ছা তোদের কি খুব অসুবিধা হবে, বাই আইএফএফ লিখলাম, অসুবিধা নিশ্চয়ই হবে না। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড কত টাকা, 50,000 টাকা। তারপর কি বলেছে, প্রভিশন ফর ট্যাক্সেশন। আচ্ছা এটা কি কোনো কি রে, প্রভিশন ফর ট্যাক্সেশন মানে এই যে প্রভিশন তৈরি কোনো অ্যাসেটের জন্য না, তো অ্যাসেটের জন্য না, কিন্তু এই প্রভিশন ফর ট্যাক্সেশন কোথায় যাবে, লাইবিলিটি। লাইবিলিটি তো, আরে প্রভিশন ফর ট্যাক্সেশন লাইবিলিটি, কিন্তু মাথায় রাখিস কিন্তু লাইবিলিটি, তো লাইবিলিটি সাইডে বসে।
কত টাকা বল, কত টাকা? 1 লাখ টাকা। তারপর কি বলেছে? প্রভিডেন্ট ফান্ড, এটা কি? অ্যাডমিশন করেছি, রিটায়ারমেন্ট বহু বলেছি, তো বল প্রভিডেন্ট ফান্ডটা কি? স্যালারি থেকে হ্যাঁ বল। স্যালারি থেকে ও তো মানে ছোটবেলায় করতাম, এখন ওটা বলে লাভ না, তো বাচ্চারা বল প্রভিডেন্ট ফান্ড স্যালারি থেকে কাটে, ওটা না। প্রভিডেন্ট ফান্ড কি? এক ধরনের লাইবিলিটি, প্রভিডেন্ট ফান্ড লাইবিলিটি, বাস মিটে গেল। এই প্রভিডেন্ট ফান্ড তো পার্টনারদের মধ্যে ভাগ হয় না, সেটাই তো জানতে চেয়েছি। আরে প্রভিডেন্ট ফান্ড প্রতি মাসে স্যালারি থেকে টাকা কাটে, আমরা সবাই জানি, সেটা জানানোর দরকার নেই যে কমার্স না সেও জানে প্রভিডেন্ট ফান্ড স্যালারি থেকে টাকা কাটে। আচ্ছা, বাই প্রভিডেন্ট ফান্ড পিএফ কত টাকা দিয়েছে? 1,20,000। তারপর কি বলেছে? ব্যাংক লোন, বল এটা কি? কোথায় যায় ব্যাংক লোন? লাইবিলিটি, লেখ বাই ব্যাংক লোন। সবগুলো কি অ্যাকাউন্ট লিখতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব অ্যাকাউন্ট লিখতে আমি লিখি। মানে সত্যি কথা বলতে অ্যাডমিশন রিটায়ারমেন্টের তুলনায় আমাকে যদি বলে মানে 3টে চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টারটা ইজি, আমি নিঃসন্দেহে বলে দেবো এই চ্যাপ্টার খুব ইজি চ্যাপ্টার। অ্যাডমিশন রিটায়ারমেন্টে তোরা নিশ্চয়ই এতদিন অঙ্ক করার পর বুঝতে পেরেছিস কি কি ঝামেলা পোহাতে হয়েছে। সেই পিএসআর করো, গুডউইল ট্রিটমেন্ট করো, ক্যাপিটালাইজেশন বলে কিছু নেই, কিছু নেই। দেখ তুই দেখ নর্মাল হয়েছে অঙ্ক, কিছু নেই, কিছু ঝামেলা হয়েছে এমন বলতে স্যার দেখে দেখে তো পোস্টিং করছি, এখানে ওখানে এখানে ওখানে পোস্টিং হয়ে গেল, শেষ কিছু নেই। বিলস পেবেল, বল বল বল। লাইবিলিটি, বিলস পেবেল, আউটস্ট্যান্ডিং স্যালারি বসিয়ে দে। বাই বিলস পেবেল অ্যাকাউন্ট কত টাকা? 2,50,000। আর বাই আউটস্ট্যান্ডিং স্যালারি 3 লাখ টাকা। তাহলে আমি বলতে পারি যে আমার ব্যালেন্স শিটটা মানে অলমোস্ট ক্লোজ করে দিয়েছি, ব্যালেন্স শিটটা অলমোস্ট ক্লোজ করে দিয়েছি, কয়েকটা আইটেম বাকি আছে, যখন বাকি অ্যাকাউন্টগুলো করবো সেখানে হবে, এখানে আর কিছু নেই। অ্যাডজাস্টমেন্ট করছি, মন দিয়ে শুনবি। এই নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? মেশিন ওয়াজ সোল্ড 2,80,000 টাকা। মেশিন কোথায় আছে? খোঁজ খোঁজ, মেশিন কোথায় আছে? 4 লাখ টাকার মেশিন ছিল, এটা আমি 2,80,000 টাকায় বেচেছি। এখানে আবার মাথা খাটাস না স্যার, 4 লাখ টাকার মেশিন বেচে 2,80,000 টাকা বেচে 1,20,000 টাকা প্রফিট, বলতে হবে না, মাথা খাটাতে হবে না তোকে, কোনো মাথা খাটাতে হবে না এখানে। তাহলে মেশিন বেচে দিয়েছি, বেচে দিলে কি হবে? এইদিকে দিক দেখ, তুই ভাব না, ভাব অ্যাসেট গুলো এইদিকে আছে, অ্যাসেট বেচলে নিশ্চয়ই এই দিক হবে না এই দিক হবে? ক্রেডিট দিক। ক্রেডিট দিক। তাহলে কি লিখবো? বাই ব্যাংক অ্যাকাউন্ট, লিখবি মেশিন কত টাকা? 2,80,000 টাকা। এখন তুই বলতেই পারিস স্যার মানে 2,80,000 তাহলে 1,20,000 টাকা কোথায় গেল? দেখ এদিক টাকা বোর্ডের দিকে টাকা একটু অটোমেটিক্যালি প্রফিট ওরা কন্টিনিউ করে, ওরা করে নিয়েছে, তোকে বের করতে হবে না আলাদা। আমরা যখন রিভ্যালুয়েশন করতাম এটাই করতাম, 4 লাখ আর 2,80,000 মধ্যে ডিফারেন্সে 1,20,000, সেই 1,20,000 রিভ্যালুয়েশন আসছে, তাই তো করতাম। কিন্তু রিভ্যালুয়েশনের কত দরকার আছে না? দরকার। এটা হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিট, এটা অনেক ইজি হয়ে গেল। তাহলে ফার্নিচার সোল্ড করেছি 10% লসে। বোর্ডের দিকে তাকাবি সবাই, বোর্ডের দিকে তাকালেই বুঝতে পারবি ফার্নিচার ছিল কত বল? 3 লাখ টাকা, 10% লসে বেচেছি, মানে 3 লাখের 10% কত হয়? 30,000। তাহলে 3 লাখ থেকে 30,000 টাকা বাদ দিই, তাহলে বেচেছি 2,70,000। তাহলে বল ফার্নিচার, হ্যাঁ আমি দেখালাম না, তোরা দেখাবি, তোরা দেখাবি, তোরা না দেখালে এই শাস্তি কিভাবে 1 নাম্বার কাটবি, যে পরীক্ষা খাতা দেবে সেই 1 নাম্বার কাটবি, তোরা দেখাবি। এখানে লিখবি কি লিখবি? আচ্ছা একই 3 লাখ মাইনাস 10%, তাহলে 1 নাম্বার কাটবে এর জন্য, ঠিক আছে? হয়ে গেল। বিল্ডিং সোল্ড করেছি কত দিয়ে? 9 লাখ টাকা। দেখ বিল্ডিং ছিল কত? 8 লাখ ছিল, ওটাকে 9 লাখ টাকায় বেচে দিয়েছি। debtors were realized in full। ওরে বাবা, একটা জিনিস লিখেই নি, এখানে লিখো বাই পিবিটি, প্রভিশন ফর ব্যাড ডেট, 10,000 টাকা।
এইটা খুব ভুল হয়, আমারও খুব ভুল হয়, মানে ওখানে পোস্টিং করতে ভুলে যায়। ওই জন্য কি করবি বলতো, যখন ডেটাসটা লিখবি না তখনই পোস্টিং করে নিবি, নাহলে ভুলে যাবে। তাহলে হয়ে গেল তোর বিল্ডিং। এই কি বলেছে, কি বলেছে, কি বলেছে, ডেটাস, এই কি বলেছে, ডেটাস ওয়ার রিয়ালাইজড ইন ফুল। ডেটাস কত ছিল? 1.5 লাখ। 1.5 লাখ টাকা, পুরো টাকা পেয়ে গেছে, কাস্টমার থেকে পুরো টাকা পেয়ে গেছে। তাহলে এখানে হবে ডেটাস 1.5 লাখ টাকা। তারপর কি বলেছে, ইনভেস্টমেন্ট ওয়াজ টেকেন ওভার বাই এ এট অ্যান এগ্রিড ভ্যালু 1,40,000। বল ইনভেস্টমেন্ট কত ছিল? স্যার 2,20,000 টাকা। এই ইনভেস্টমেন্টটা কি বেচে দিয়েছি? বেচে দিয়েছি? কি করেছি? পার্টনার নিয়ে নিচে, এ নিয়ে নিচে। স্যার এ নিয়ে নিচে, আপনি তো বললেন বেচলে এই দিকে আসবে, তাহলে নিয়ে নিলে কোন দিকে আসবে? বল কনফিডেন্স লাগবে, কনফিডেন্স লাগবে। অ্যাসেট গুলো এইদিকে, অ্যাসেট বেচলেও যেমন এইদিকে আসবে, পার্টনার নিয়ে নিলেও এইদিকেই আসবে। তো এগুলো কনফিডেন্স থাকতে হবে। এগুলো কি বলছি, এগুলো যত এগুলো তাড়াতাড়ি করতে পারবি, অঙ্ক তাড়াতাড়ি ইজি হবে। ঠিক আছে, এখানে লিখবো, আমি তো মনে করি এই অঙ্কটা যে করে ফেলবে তার জেনারেলে মানে আর কোনো অঙ্ক দরকার নেই। জেনারেল স্টুডেন্ট একটা অঙ্ক করলে জেনারেল সব কটা অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, মানে সব অঙ্ক পারা যাবে জেনারেলে, সব কটা অঙ্ক পারা যাবে একটা অঙ্কের মধ্যে। ঠিক আছে, বাই কে নিয়ে নিচ্ছে ইনভেস্টমেন্ট, বল কে নিয়ে নিচ্ছে? এই বাই এস ক্যাপিটাল, বাই তাহলে কি লিখবো বল, কি লেখা উচিত তাহলে, কি লেখা উচিত বল? বাই নাকি এই দিক থেকে টু হয় নাকি? না না, তাহলে বল, ওখানে ব্যাংকের আন্ডারে লিখছি। না না, ব্যাংক শেষ করে দিই তো, ব্যাংক শেষ। না আমি হয়তো ভুল করছি, হতেই পারে। না এত সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মাঝখানে এটা আমি তো কোন মানে মানধাত্তা আমলে পড়াশোনা করে ভুলভাল শিখেছি, হয়তো হতেই পারে। 1,40,000 ইনভেস্টমেন্ট লিখবো, 1,40,000। লিখেন 1,40,000। তারপর কি হয়েছে বলেছে, এবার বোর্ডের দিকে তাকান কি একটা একটা করে দেখ। মেশিন বেচে দিয়েছি, ফার্নিচার বেচে দিয়েছি, বিল্ডিং বেচে দিয়েছি, ডেটার্স বেচে দিয়েছি, ইনভেস্টমেন্টের টাকাটা একজন পার্টনার নিয়ে নিয়েছে। কিন্তু বাকি আছে কি কি, গুডউইল আর স্টক। কিছু বলেছে? কিছু করবো না, এখনো কিন্তু কিছু করিনি। গুডউইল আর স্টক নিয়েছি নাকি? নেবই না, কোশ্চেনে বলেই নেব না, এইটাই তো টেকনিক। এগুলো সেম অ্যামাউন্টে, ওই যে বললাম অ্যাজাম্পশন বেস, আমি অ্যাজাম্পশন করবোই না, এই অ্যাজাম্পশন যাবোই না, এই অ্যাজাম্পশন আমি করবোই না। ঠিক আছে, হয়তো আমি কোনো ভিডিওতে বলেছিলাম, বাট আমি তখন একটা বই, অথরের বই দেখেছিলাম, বলেছিল এটা, বাট আমার লজিকটা খুব একটা ভালো লাগেনি। তোরা ওটা করবি না, বুঝে গেল? তোরা স্কলারের যে অ্যান্সার করবি, যদি এরকম টাইপের অঙ্ক থাকে দেখবি এটা নেয়নি, গুডউইলও নেয়নি, স্টকও নেয়নি, স্কলারের অ্যান্সার দেয়নি। তাহলে কি হবে? নেব না, নেব না, নেব না। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখ কি বলবো, একটা একটা লাইবিলিটির দিকে তাকাই। আচ্ছা দেখ প্রীতি, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, এই লাইবিলিটি ক্রিয়েট করা হয়েছে অ্যাসেটের জন্য। তাহলে এই লাইবিলিটি কি পেমেন্ট করা উচিত কি উচিত না? লিখিয়ে দিয়েছিলাম নোটে, নোটটা তখন খেয়াল করিসনি, ভুলে গেছিস। নোটে লেখা আছে পেমেন্ট করব না, কারণ এটা লাইবিলিটি না, কেন পেমেন্ট করব? প্রভিশন ফর ব্যাড ডেট, এটাও পেমেন্ট করব না। তাহলে কি কি পেমেন্ট করব না? এটা পেমেন্ট করব না, এটা পেমেন্ট করব না, বাকি তো সব পেমেন্ট করতে হবে, বাকি সব কটা পেমেন্ট করতে হবে। সে বলুক বা না বলুক, বলুক বা না বলুক পেমেন্ট করতেই হবে। আবার বলছি, বলুক বা না বলুক পেমেন্ট করতেই হবে। একটা করে পড়। এফ ক্রেডিটার্স ওয়ার পেড এট আ ডিসকাউন্ট 10%। ক্রেডিটার্স কে পেমেন্ট করব কত পার্সেন্ট ডিসকাউন্টে? 10%। ক্রেডিটার পাবে কত আমার কাছে? ভাই ক্রেডিটার্স পাবে 2,10,000। ও যখন দেখলো আমার কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, ও বললো ঠিক আছে তোমাকে 10% ছেড়ে দিলাম। তা 2,10,000 যদি 10%ও ছেড়ে দেয় তাহলে কত হচ্ছে? 2,10,000 10% কত হবে জানিস? 21,000। তো 2,10,000 থেকে 21 মাইনাস কর, কত হচ্ছে? পেমেন্ট করলে এদিকে টু ব্যাংক অ্যাকাউন্ট 1,89,000 হলো তো? তাহলে দেখ ক্রেডিটার্স পেমেন্ট হয়ে গেল।
এবার কি বলেছে, আস্তে আস্তে, কোনো তাড়া নেই, কোনো তাড়া নেই। ব্যাংক লোন ওয়াজ পেড। কি বললাম বল, ব্যাংক লোন। আচ্ছা, ব্যাংকের থেকে লোন নিয়ে পেমেন্ট করবো না? আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে, তা ব্যাংকের লোন না মিটিয়ে আমি চলে যাবো? হবে? ব্যাংকের লোন তো পেমেন্ট করতে হবে। তো ব্যাংক লোন ওয়াজ পেড অ্যালং উইথ ইন্টারেস্ট 60,000। তো ব্যাংকের থেকে লোন নিলে ইন্টারেস্ট দিতে হবে তো। তো ব্যাংকের লোন কত ছিল, কোথায় কোথায় ব্যাংকের লোন? 7 লাখ টাকা ছিল, সুদ সমেত ফেরত দিতে হবে। তাহলে কত টাকা ফেরত দেবো? আরে এতক্ষণ ওয়েট থাকলে হবে? ব্যাংকের থেকে লোন নিয়েছি 7 লাখ টাকা, সুদ কত? 7,60,000 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে তো? তাহলে এখানে ব্যাংক লোন 7,60,000। নেক্সট কি বলেছে? ব্যাংক লোন শোধ হয়ে গেল। বলেছে বি এগ্রিড টু পে। আচ্ছা, আমরা পরে করছি। বি এগ্রিড টু পে, এই আউটস্ট্যান্ডিং স্যালারি বলেছে, বি বলছে ভাই আমি পেমেন্ট করে দেবো। কোম্পানিকে বলছে, কোম্পানি বলছে যে, কোম্পানি যে ফার্মের মালিক ছিল না, এবিসি মনে ছিল, তিনটে এবিসি ছিল না। বি বলছে ফার্মকে, বলছে ফার্ম তুমি চিন্তা করো না, স্যালারিটা আমি পেমেন্ট করে দেবো। পরে করছো, পরে করছো, ওয়েট কর। কি কি বাকি ছিল? প্রভিশন ফর ট্যাক্স। বুঝতে পারছিস? প্রভিশন ফর ট্যাক্স, এই টাকাটা পেমেন্ট করে দেবে। কে পেমেন্ট করে দেবে? বুঝতেই পারছিস? প্রভিশন ফর ট্যাক্স লাইবিলিটি তো। আরে তুমি বিজনেস করছো, মানে প্রতি বছর কামাচ্ছ দেশ থেকে, বিজনেস করে প্রতি বছর কামাচ্ছ, কামালে কি করতে হবে? প্রফিট হচ্ছে, প্রফিট হলে কি করতে হয়? গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না? তো দিতে হবে তো, না দিয়ে তুই দোকান বন্ধ করতে পারবি? ট্যাক্স তো দিতেই হবে। কিন্তু প্রথম ডিউটি এটা গভর্নমেন্টের ট্যাক্স পেমেন্ট করা, ট্যাক্স তো পেমেন্ট করতেই হবে। বলুক বা না বলুক, বারবার এক কথা বলছি, লাইবিলিটি যদি হয়, বলুক বা না বলুক পেমেন্ট করতেই হবে, লাইবিলিটি পেমেন্ট করতে হবে। প্রভিশন ফর ট্যাক্স লেখ এখানে কত টাকা, কত টাকা বল? 1 লাখ টাকা হয়ে গেল, এটা হয়ে গেল। প্রভিডেন্ট ফান্ড, কিন্তু এটাও তো লাইবিলিটি। প্রভিডেন্ট ফান্ড কাদের টাকা? ধর এ বি সি তিনজন মালিক ব্যবসা করছে, ওই কোম্পানিতে যারা চাকরি করে তাদের স্যালারি থেকে কেটে নিয়েছে, তা কেটে নিয়ে মালিকরা কি টাকাটা বাড়িতে নিয়ে যাবে? তাদের ফেলে দিয়েছে, কোম্পানি যারা আছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এটাও তো পেমেন্ট করতে হবে। বুঝতে হবে ব্যাপারগুলো। দেখ সমস্ত কিছু ভিডিও এইগুলো আইটেমগুলো বলেই নি, তোকে মাথায় রাখে রেখে অঙ্কগুলো করতে হবে। প্রভিডেন্ট ফান্ড কত টাকা? 1,20,000 টাকা। আর কি আছে? বিলস পেবেল। বল, এটা তো কিছু বলেনি বিল পেবেল, তাহলে কি পেমেন্ট করবো কি করবো না, কি মনে হয়? ব্যাস, বিল পেবেল লিখে দে। বিল পেবেল, পেমেন্ট কর। কত টাকা? 2.5 লাখ টাকা। আর কি বাকি আছে দেখ, কি কি বাকি আছে বল দেখি, বল। পরে করবো, ওটা পরে। আই নাম্বার অ্যাডজাস্টমেন্ট করা, আই লাস্ট। এক্সপেন্সেস অন ডিসোলিউশন, তো ডিসোলিউশন খরচ কত বলেছে বল দেখি কোশ্চেন? 30,000 টাকা ওই ডিসোলিউশন খরচ। কিন্তু কোথাও বলেছে ডিসোলিউশন খরচটা কে করেছিল, কার করার কথা কিছু বলেছে? তাহলে কি ধরে নেবো? স্যার দুটো কাজই ফার্ম করে, পেমেন্টও ফার্ম করেছে। তা ফার্ম যদি পেমেন্ট করে, ফার্মে ব্যাংকের ব্যালেন্স কমছে, তাহলে ব্যাংক ডেবিট। আর ফার্মের খরচ, খরচটা ডেবিট, খরচটার নাম কি? ডিসোলিউশন। তাহলে ডিসোলিউশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ডিসোলিউশন মানে রিয়ালাইজেশন, রিয়ালাইজেশন টু ব্যাংক। কি বললাম বল? তাহলে পরীক্ষায় যদি নরমাল অঙ্ক, মানে ম্যাক্সিমাম 90% সামে যেটা থাকবে পরীক্ষায়, যেটা লিখে দেবে রিয়ালাইজেশন এক্সপেন্সেস এত টাকা। আর কিচ্ছু বলে দেবে না, কিছু বলে দেবে না কে পেমেন্ট করেছে, কার পেমেন্ট করেছে, কোনোদিন বলবে না। আমি বললাম 90% সামে এটা থাকবে, 10% সামে যেটা আমি আরো কিছু করালাম ওইগুলো বলবো। তাহলে খুবই ইজি হয়ে গেল। স্যার ডিসোলিউশন এক্সপেন্স যদি কোশ্চেনে দেয়, আমরা কিচ্ছু ভাববো না, রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে লিখে দেবো টু ব্যাংক। বোঝা গেল? মাথার মধ্যে এইটা ঢুকিয়ে নে। 90% সামে এই ঘটনাই দেখবি। অনেকগুলো অঙ্ক করিয়েছি, বা অনেকগুলো অঙ্ক করাবো, বা অনেকগুলো অঙ্ক হোমওয়ার্ক দেবো, ম্যাক্সিমাম অঙ্কে দেখবি ডিসোলিউশন এক্সপেন্সেস লেখা আছে, এবং লাস্টের দিকে লেখা থাকবে এত টাকা। তাহলে কোথায় লিখবি? পুরো মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেছিস। স্যার এই রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে টু ব্যাংকের মধ্যে লিখবো, টু ব্যাংক। কি বলে লিখবো? ব্যাংক এক্সপেন্সেস বলে লিখবো, এক্সপেন্সেস বলে লিখবো নাকি? ভাব না, তুই সুন্দর কথা বলি, কি বলে লিখবি? পেমেন্ট করেছিস ক্রেডিটার্সকে,
ব্যাংক লোন, ট্যাক্স পেড, প্রভিডেন্ট ফান্ড, বিলস পেবল, এটা কিসের টাকা? স্যার খরচের টাকা। খরচ লেখ। তুই যদি ডিসোলিউশন এক্সপেন্স লিখতে না পারিস কোনো অসুবিধা নেই, রিয়ালাইজেশন এক্সপেন্স না লিখতে পারলে কোনো অসুবিধা, শুধু এক্সপেন্সেস লিখ তাও নম্বর দেবে। বোঝা গেল? কত টাকা দিয়ে দেখ 30,000 অনেক খরচ করেছে। লাস্ট রইল বাকি কি? আউটস্ট্যান্ডিং স্যালারি। আচ্ছা, আউটস্ট্যান্ডিং স্যালারি দায়িত্ব কে নিয়েছে? বি বলেছে স্যালারি আমি পেমেন্ট করে দেব। স্যালারি যদি পেমেন্ট করে তাহলে টু ব্যাড, না পেমেন্ট করেনি, একজন পার্টনার বলছে আমি নিয়ে নেব। আচ্ছা, পার্টনার নিয়ে নেবে মানে স্যালারিটা আবার কি করে নেবে? মানে ওর জিম্মেদারি, মানে বুঝতে পারছিস, ও ওর পকেট থেকে ও ওর বাড়ি ঘরে টাকা পয়সা নিয়ে গিয়ে ওর স্যালারিটা নেবে। এটা মানে মানে বুঝতে পারলি? এখানে তো পে করেছে বলেছে। কি পে He agreed to pay মানে কি? outstanding salary. মানে বল, তুই মানে বল। বি এগ্রি টু পে মানে বি বলছে, বি এগ্রি করছে, বলছে আমি পেমেন্ট করব, আমি পেমেন্ট করব। বি বলছে আমি পেমেন্ট করব। কোম্পানির দায়িত্ব আছে এখানে? কোম্পানি কোনো দায়িত্ব নেই, বি বলছে আমি পেমেন্ট করব। তাহলে বোঝা গেল তো? তাহলে এখানে কি লিখবো? টু বিস ক্যাপিটাল। কি লিখবো এখানে? আউটস্ট্যান্ডিং স্যালারি, ও এস স্যালারি কত টাকা? 1.5 লাখ টাকা। হয়ে গেল, শেষ। ক্যালকুলেটর দিতে হবে একটা, ক্যালকুলেটর দিতে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাই ডিসোলিউশন যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা যে এই অ্যাকাউন্টটা মিলিয়ে দেয় না, আমি মনে করি সে পুরো অঙ্কটাই মিলিয়ে যাবে, মানে এটাই হচ্ছে মেইন, এই অ্যাকাউন্টটাই হচ্ছে মেইন। কর যোগ কর দেখি কেউ আছে? 2,10,000 যোগ 10,000 যোগ 50,000 যোগ 1 লাখ যোগ 1,20,000 যোগ 7 লাখ যোগ 2.5 লাখ যোগ 1.5 লাখ যোগ 2,80,000 যোগ 2,70,000 যোগ 9 লাখ যোগ 1.5 লাখ যোগ 1,40,000। কত হচ্ছে টোটাল বল দেখি, তো করে দেখ। হ্যাঁ করে দেখ, এটা বেরোচ্ছে কিন্তু 33,30,000 মাইনাস 4 লাখ মাইনাস 3 লাখ মাইনাস 8 লাখ মাইনাস 2 লাখ মাইনাস 1.5 লাখ মাইনাস 2,20,000 মাইনাস 1,30,000 মাইনাস 1,89,000 মাইনাস 7,60,000 মাইনাস 1 লাখ মাইনাস 1,20,000 মাইনাস 2.5 লাখ মাইনাস 30,000 মাইনাস 1.5 লাখ, 4,59,000 টাকা লস। $37,99,000 কত হয়েছিল প্রীতি তথ্য টোটাল? এই দিয়ে টোটালটা ঠিক আছে। এখানে লিখো বাই পার্টনার্স ক্যাপিটাল। এটা রেশিও কত করেছিল? 2:1. 2:1। তো প্রীতি দেখতো এই অ্যানসার বেরিয়েছে কিনা? পুরো এটাই বেরিয়েছে তো? খুবই না তো। আচ্ছা দেখ একটু শোন, মন দিয়ে শোন, বলে দিকে তাকা। হ্যাঁ তাহলে একটু মুছে দেবো তো, এই জন্য বলে দিচ্ছি আগে, তারপর আমি পড়বো।
ঠিক আছে তো? এর পরের অ্যাকাউন্টটা কি করব? পার্টনার্স ক্যাপিটাল। তো এখানে একটু দেখি পার্টনার্স ক্যাপিটাল কোথায় কোথায় আছে। এই যে পার্টনার্স ক্যাপিটাল বক্স করছি, পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল, তার মানে এটা কমন জিনিস। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা খুলবি, এখানে 2 আছে তো বাই দিকে চলে যাবে, এটা নরমাল ব্যাপার, বুঝতেই পেরেছিস। এখানে বাই আছে ওদিকে চলে আসবে। যখন পোস্টিং করবি তো নিজেও করতে পারবি। কি বললাম বোঝা গেল? ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা কি অ্যাকাউন্ট বলবো? ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের কথা ভাবি, ব্যাংক কোথায় আছে? এটা ব্যাংক আছে না, টু ব্যাংক এগুলো আছে। ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে চলে যাবে ধরে, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে চলে যাবে। আর এখানে ছিল বাই ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে এটা ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট দিকে চলে আসবে। বোঝা গেল? আমি এখানে এখন বুঝবো তো, এই জন্য বলে দিলাম, ঠিক আছে? এবার তোরাও বুঝে গেছিস, পোস্টিং করে দে, ঠিক আছে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনারদের নাম এ বি সি, পার্টনারদের নাম এ বি সি। এটা হচ্ছে ক্রেডিট সাইড, এটা হচ্ছে ডেবিট সাইড, ঠিক আছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট বাড়বে, ক্যাপিটাল বাড়বে এদিকে, কমবে, ঠিক আছে? এখানে লিখো বাই ব্যালেন্স বিডি, तीन लाख 2 लाख 1 लाख, 3 लाख 2 लाख 1 लाख। আর কি আছে? জেনারেল রিজার্ভ 80,000 টাকা, ভাগ হয়ে যায়, এগুলো জানি আমরা। বাই জেনারেল রিজার্ভ কত টাকা ছিল? 80,000 থেকে কেউ যদি ভাগ কর দেখি, 2 2 1 রেশিও 32 32 16 মানে 32 32 60, 32,000 2016। এইদিকে কি ছিল? ও আরেকটা ছিল প্রফিট এন্ড লস, 20,000 টাকা, তাই তো? এখানে বাই প্রফিট এন্ড লস 20,000 কত যে 8 8 4 নাকি 8 8 8 8 4। এবার এইদিকে কি হচ্ছে? প্রিলিমিনারি এক্সপেন্সেস, লস তো ডেবিটে বলবো, টু প্রিলিমিনারি এক্সপেন্সেস। দেখ এই অঙ্ক করে প্রিলিমিনারি এক্সপেন্স আছে, কিন্তু পরের অঙ্ক পাবি তো হয়তো অ্যাসেট সাইডে কি লেখা থাকবে? তো প্রফিট এন্ড লস। কি বললাম? অ্যাসেট সাইডে কি লেখা থাকবে? প্রফিট এন্ড লস থাকে, মানে প্রফিট এন্ড লসের ডেবিট ব্যালেন্স মানে লস, বা এটাও থাকতে পারে ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, বা এটাও থাকতে পারে অ্যাডভার্টাইজিং সাসপেন্ড, এরকম নাম আসতে পারে, কোনো অসুবিধা নেই, এগুলো করে ফেলবো। তাহলে বল ফিনান্সিয়াল কত ছিল এখানে টাকাটা? 40,000 টাকাকে ভাগ কর 2:1, 16,000 16,000 8,000 হয়ে গেল। আর একটা কি ছিল দেখ, ওই ইনভেস্টমেন্ট টেকেন ওভার বাই এ, ওখানে কি লিখেছিলাম? রিয়ালাইজেশন অ্যাকাউন্টে টেকে বাই এস ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি বসবে? টু রিয়ালাইজেশন, টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। কত টাকা এর ঘরে লিখো? কত টাকা বল? 1,40,000। আর কি হয়েছিল? বি বলে দিয়েছিল আউটস্ট্যান্ডিং স্যালারি আমি দিয়ে দেবো, তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিটে লিখেছিলাম টু বিস ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে টেকে হবে বাই রিয়ালাইজেশন। তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি কত ছিল বল? 1,50,000 বিল করে শেষ, মেলাবো। দেখ ডিসোলিউশন মানে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া। আমরা অ্যাডমিশন করেছি, রিটায়ারমেন্ট করেছি, ব্যবসা যখন বন্ধ হতো না তাহলে আমরা কি লিখতাম? টু ব্যালেন্স সিটি করতাম, মনে হচ্ছে তো? কিন্তু ডিসোলিউশন ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখানে কি আর ব্যালেন্স সিটি হবে না? এটা ব্যাংক দিয়ে সেটেলমেন্ট করব। কি করব? সেটেলমেন্ট করব, মীমাংসা করে দেবো, ঠিক আছে? হয়ে গেল, কমপ্লিট। ও হ্যাঁ, একটা জিনিস পোস্টিং করি না, রিয়ালাইজেশনের প্রফিটটা লস বেরিয়েছিল, ওখানে বেরিয়েছিল বাই পার্টনার্স ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল ডেবিটে বলবে টু রিয়ালাইজেশন। কত টাকা বল? 1,87,600
187,600 187,600 93,800 ব্যালেন্স করতে হবে। এইদিকে বেরোতে হবে 3,43,600, সেটা এখানে লিখলাম 3,43,600, আর এইদিকে 3,40,000, মানে 3,600 টাকা এদিকে শর্ট করছে, ঠিক আছে? এদিকে কম বেড়েছে, কি দিয়ে মেলাতে হয় পরে বলবো, ঠিক আছে? তো 3,600 এদিকে কম করছে, এটা আমি তোরা বের কর, তো জানিস অ্যাডমিশন ডিটারমাইন করেই এসেছিস, এগুলো ব্যালেন্স করতে হয় কিভাবে জানিস। এদিকে 2,00,000 যোগ 40,000 যোগ 1,50,000, কত হচ্ছে? 3,90,000। 3,90,000 এদিকে লিখবো, 3,90,000 টাকা থেকে বাদ দেবো 16,000 টাকা, বাদ দেবো 1,00,000 টাকা, কি হচ্ছে? তাহলে কত হচ্ছে? এদিকে 1,86,400 টাকা, আর ওইদিকে হচ্ছে 1,16,000 আর 1,20,000, এখানে লিখবো 1,20,000। 1,20,000 টাকা থেকে বাদ দাও 8,000 মাইনাস 93,800, কত টাকা? 18,200 টাকা। একটু উপরের দিকে তাকা, বলো আমি কি বললাম? ব্যালেন্স দিয়ে তো হবে না, এটা মেলাবো, কি দিয়ে মেলাবো? ব্যাংক দিয়ে, তাই না? ফাইন্যান্স সেটেলমেন্ট হবে, তাহলে ফাইন্যান্স সেটেলমেন্ট তো ব্যাংকেই হবে, ব্যাংকের মাধ্যমে হবে। এখানে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। যদি এটা জানার বিষয় নয় তো আমি বলে দিচ্ছি, না জানলেও হয়ে যায়। এখানে এর কত বেরোবে ব্যালেন্স? 3,600, তাহলে এ টাকাটা নিয়ে আসবে নাকি এ ব্যবসা থেকে টাকাটা তুলে নেবে? নিয়ে আসবে, মানে এ 3,600 টাকা আরো নিয়ে আসবে, আর বি এত টাকা পাবে। কোনো বিজনেস এট দ্য এন্ড যখন বিজনেস হবে তখন বি বিজনেস থেকে এই টাকাটা পাবে আর সি এই টাকাটা পাবে। ঠিক বোঝা গেল তো? বোঝা গেল? এবার ব্যাংক অ্যাকাউন্ট করুন। মনে হচ্ছে ডেবিট ক্রেডিট আমি এখানে করলাম, হবে না নিশ্চয়ই, তো ওই করলাম ব্যাংক অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। আচ্ছা ব্যাংকের ব্যালেন্সটা বসাবো, টু ব্যালেন্স বিডি, তাই তো? কত ছিল ক্যাশ আর ব্যাংক যোগ করে? 20 আর 30 50,000, তাই তো? এখানে লিখবো টু ব্যালেন্স বিডি, একটু মনে করতে হবে, তোদের মনে পড়ছে? ওই রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে সমস্ত অ্যাসেট গুলো বেচলাম না, সেইগুলো ছিল বাই ব্যাংক, তাহলে ব্যাংকের ডেবিটে বসবে টু রিয়ালাইজেশন, টু রিয়ালাইজেশন। আর এখানে বসবে বাই রিয়ালাইজেশন। এটা করে লিখি মেশিন 2,80,000, ফার্নিচার 2,70,000, একটু দেখে নিস। বিল্ডিং 9,00,000 টাকা, ডেটার্স 1,50,000 টাকা, ওইদিকে বলেছিল ক্রেডিটার্স কে পেমেন্ট করে বলেছিলাম 10% কম দেব। আচ্ছা প্রীতম তখন বললি ক্রেডিটার্স বলেছিলি 1,89,000 কিছু একটা বলেছিলি না?
ক্রেডিটার্স কত বলেছি বল 1 লাখ 1,89,000 1,89,000 ক্রেডিটার্স। আচ্ছা ব্যাংক লোন 7,60,000 7,60,000। তারপরে ডিসোলিউশন এক্সপেন্সেস ছিল 30,000। নেক্সট provision for tax প্রভিশন ফর ট্যাক্স ছিল 1 লাখ টাকা। নেক্সট PF 1,20,000 পিএফ 1,20,000। বিলস পেবেল 2.5 লাখ। আর কি ছিল capital হলো এত অবধি, এত অবধি সব ঠিক ছিল। এবার এখানে টু ব্যাংকটা এদিক যাবে বাই বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট করে আসবে 1,86,400 আর এখানে বাই সিক্স ক্যাপিটাল 18,200। আর ওখানে ছিল এ ছিল, তাহলে এখানে হবে 2s ক্যাপিটাল 3,600। আচ্ছা প্রীতি অঙ্কটা বুঝেছিস? ওই যে রিজোলিউশন যে ফার্স্ট ভিডিও দেখলি ওখানে একটা অঙ্ক করেছিলাম, মানে খুব সম্ভবত মনে হয় ওখানে ইতি আর সুইটির একটা অঙ্ক ছিল না, ওই অঙ্কটা করেছিলাম। কত ইজি অঙ্ক ছিল, ছোট্ট অঙ্ক ছিল তাই না? তা আমি একটা অঙ্ক করেছি, খুব বড় একটা অঙ্ক চুজ করেছি। সব কটা আইটেম পেলি, এর পরবর্তী অঙ্কগুলো করবি, অনেক আইটেম পেয়ে যাবেন, বুঝতে পারবি যে কি কি হবে। এরপরে যখন ভিডিও যে অঙ্কগুলো দেখবে তুই নিজেই বুঝতে পারবি যে না ঠিকই তো পার, ঠিক আছে। ভিডিও অত বেশি মানে খুব ভালো করে নাও দেখলেও চলবে, বুঝলি? তুই কোশ্চেনটা দেখে নিবি, অঙ্কটা করবি, কোনো জায়গায় অসুবিধা হবে সেই জায়গাটা অত না দেখলেও চলবে। sir debit আর তবে ঠিক ওই ডিসোলিউশন এক্সপেন্সের আমি করেছি, ডিসোলিউশনটা ভালো করে দেখে নিবি আর বুঝতে পারবি। ডিসোলিউশন আমি এখানে করালাম, আজকে করালাম, ওখানেও করেছি আলাদা করে। ওটা ছিল আগের বছরের লেকচার, এটা হচ্ছে এই বছরের লেকচার। debit credit মিলে গেছে 16,53,600 16,53,600 16,53,600 এটা হলো অঙ্ক শেষ। কত ভালো অঙ্ক ছিল, তোকে এটা